আজকে হচ্ছে আমরা ফার্স্টে অর্গানিক কেমিস্ট্রি দেখাবো। অর্গানিক কেমিস্ট্রি আইসোমারিজম আজকে শেষ দিব, আর হচ্ছে তোমাদের ফিজিক্সের সিম্পল হারমোনিক মোশন দেখাবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে ডিরেক্টলি মাইক অন করে কোশ্চেন করবা। আচ্ছা, সো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে হচ্ছে গত ক্লাসে মানে অর্গানিক কেমিস্ট্রির যে গত ক্লাস ছিল তখন হচ্ছে তোমাদের আইসোমারিজম দেখাইছিলাম, যে আইসোমারিজম অ্যাকচুয়ালি কি কি টাইপের হয়, অ্যান্ড ওইখানে আমরা স্ট্রাকচারাল যে আইসোমারিজমটা ছিল ওইটা পড়ছিলাম, যে স্ট্রাকচারাল আইসোমারিজমের কি কি টাইপ আছে অ্যান্ড কিভাবে দুইটা কম্পাউন্ডের মধ্যে কোন ধরনের আইসোমারিজম এক্সিস্ট করে ওইটা ফাইন্ড আউট করা যায়, অ্যান্ড একটা কম্পাউন্ডের পসিবল আইসোমারগুলোর একটা লিস্ট বানানো যায়। তো তোমরা বাসায় একটা আইসোমারিজমের প্র্যাকটিস করো, সেটা হচ্ছে C3H6O। এটা একটু বাসায় নিজেরা করে আমাকে দেখাবা যে C3H6O এর কি কি আইসোমার পসিবল। তো আজকে হচ্ছে আমরা আমরা যেহেতু আমাদের অলরেডি হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজমটা শেষ, তো আজকে হচ্ছে আমরা স্টেরিও আইসোমারিজমটা পড়বো, মানে আইসোমারিজমের যে সেকেন্ড টাইপটা সেটা। তো আমরা আজকে ডিসকাস করব স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম বা বাংলায় হচ্ছে স্টেরিও সমানতা। তো স্টেরিও আইসোমারিজম অ্যাকচুয়ালি কি বোঝায়? স্টেরিও কথাটার মানে হচ্ছে ওরিয়েন্টেশন, মানে একটা কম্পাউন্ডে একটা এলিমেন্টের চারপাশে কি কি জিনিস আছে সেই জিনিসগুলাকেই অ্যাকচুয়ালি স্টেরিও বলা হয়। যেমন তোমরা অলরেডি পড়ছো স্টেরিক হিন্ড্রেন্স, চ্যাপ্টার 4-এ পড়ছো। তারপর অর্গানিক কেমিস্ট্রিতেও ওই SN2 রিয়াকশন পড়ার সময় দেখছিলা যে স্টেরিক হিন্ড্রেন্সের একটা কনসেপ্ট ছিল। তো ওই স্টেরিও ব্যাপারটা মানে হচ্ছে ওরিয়েন্টেশন, যে একটা কম্পাউন্ডের ওরিয়েন্টেশন কিরকম, বা একটা কম্পাউন্ডে একটা এলিমেন্টের চারপাশে বা একটা মৌলের চারপাশে কি কি আছে। তো এই ওরিয়েন্টেশনটাই হচ্ছে স্টেরিও। তো আমরা স্টেরিও আইসোমারিজমের এক্সাম্পল যদি দেই, এরকম একটা এক্সাম্পল দেওয়া যায় যে CH3, তারপর হচ্ছে C, এদিকে হচ্ছে H, দেন ডাবল বন্ড, তারপর হচ্ছে C, এদিকে CH3 আর এদিকে হচ্ছে H। এটা একটা কম্পাউন্ড। আর আরেকটা কম্পাউন্ড ধর আমি আঁকলাম, যেটা হচ্ছে C ডাবল বন্ড C, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে H, এদিকে হচ্ছে H, আর এদিকে হচ্ছে CH3। দেখো এই দুইটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত একই, সেটা হচ্ছে C4H8 দুইটার জন্যই। অ্যান্ড দুইটার স্ট্রাকচারাল ফর্মুলাও কিন্তু একই। স্ট্রাকচারাল ফর্মুলাতে এখানে যে কার্বনের ডাবল বন্ডটা সেকেন্ড কার্বনে আছে, তারপর এই একটা কার্বনের সাথে একটা CH3 একটা H আছে, তারপর এখানে আরেকটা CH3 আরেকটা H আছে। এখানেও সেম, এখানে CH3 এখানে H আছে, আবার এখানে H আছে, এখানে CH3 আছে, অ্যান্ড 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে। মানে দুইটা কম্পাউন্ডই হচ্ছে এখানে কি বিউটিন, এটাও বিউটিন 2 আর এটাও হচ্ছে বিউটিন 2। বাট তুমি খেয়াল করলে দেখবা যে এখানে দুইটা কম্পাউন্ডের কিন্তু ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? ওরিয়েন্টেশন দেখো, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এই কার্বনটার এই পাশে CH3 আছে, এই পাশে হাইড্রোজেন আছে, আর এই কার্বনটারও উপরে CH3 আর নিচে হাইড্রোজেন আছে। বাট এই সেকেন্ডটাতে কিন্তু তোমার এই কার্বনটার এই পাশে উপরে CH3 আছে আর এইখানে নিচে আছে হাইড্রোজেন, বাট রাইট সাইডে নিচে আছে CH3 আর উপরে আছে হাইড্রোজেন। দ্যাট মিনস এখানে ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট। আর এই যে কেমিক্যাল কম্পাউন্ড আমরা যখন লিখি, এগুলো সব হচ্ছে আমরা একটা প্লেনে লিখি, বাট ইউজুয়ালি কম্পাউন্ডগুলো হচ্ছে 3D স্ট্রাকচার। তো 3D স্ট্রাকচারে দেখা যায় যে এরকম ডিফারেন্স থাকতে পারে, মানে ওদের ওরিয়েন্টেশনে ডিফারেন্স থাকতে পারে। তো এই দুইটা হচ্ছে তোমার দুইটা স্টেরিও আইসোমার কম্পাউন্ডস, মানে এটার স্টেরিও আইসোমার। তো আমরা এই স্টেরিও আইসোমারিজমটাই দেখব যে ওদের কি কি টাইপ হয় অ্যান্ড স্টেরিও আইসোমারিজমের কি কি কন্ডিশন আছে। তো স্টেরিও আইসোমারিজম আমরা যখন প্রথম দিন একটা ক্লাসিফিকেশন লিখছিলাম সব আইসোমারিজমের, তখন আমরা মেনশন করছিলাম যে স্টেরিও আইসোমারিজম হচ্ছে দুই টাইপের। স্টেরিও আইসোমারিজম এটা হচ্ছে তোমার স্টেরিও আইসোমারিজম হচ্ছে মেইনলি দুই টাইপের। একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমানতা, জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমানতা। এটার অবশ্য একটা অল্টারনেট নেম আছে, সেটা হচ্ছে সিস ট্রান্স সমানতা বা সিস ট্রান্স আইসোমারিজম। আর আরেকটা টাইপ, এই স্টেরিও আইসোমারিজমের আরেকটা টাইপ হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম বা বাংলায় হচ্ছে আলোক সমানতা, অপটিক্যাল আইসোমারিজম।
বা আলোক সমানতা। সো আমরা ফার্স্টে হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম নিয়ে পড়ব। তো জিওমেট্রিক আইসোমারিজম হওয়ার জন্য কি কি কন্ডিশন আছে আর এটার ডেফিনেশন কি সেগুলো দেখি। জিওমেট্রিক আইসোমারিজম বা হচ্ছে জ্যামিতিক সমানতা, আর এটার অল্টারনেট নেম হচ্ছে সিস্ট্রান্স। তো জিওমেট্রিক আইসোমারিজমের আইডিয়াটা হচ্ছে যে এইখানে তোমার ফ্রি রোটেশন থাকবে না, মানে এখানে জিওমেট্রিক আইসোমারিজম হওয়ার যে কন্ডিশনটা ওইটাই তার ডেফিনেশন, যে জিওমেট্রিক আইসোমারিজম হচ্ছে এমন একটা আইসোমারিজম যেখানে তোমার দুইটা কার্বনের মধ্যে কোনো ফ্রি রোটেশন থাকবে না। এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ নো ফ্রি রোটেশন, if there is no free rotation between carbon-carbon bonds, only then geometric isomerism exists. Only then geometric isomerism exists. যদি দুইটা কার্বনের মধ্যে মুক্ত ঘূর্ণন এক্সিস্ট না করে বা মুক্ত ঘূর্ণন না থাকে, তখনই শুধুমাত্র জিওমেট্রিক আইসোমারিজম এক্সিস্ট করতে পারে বলতেছি, মানে তখনও নাও থাকতে পারে, মানে ফ্রি রোটেশন নাই তার মানে এই না যে জিওমেট্রিক আইসোমারিজম থাকবেই, তখনও নাও থাকতে পারে। এখানে মে এক্সিস্ট মানে অনলি দেন দিয়ে বুঝেছি যে জিওমেট্রিক আইসোমারিজম তখনই থাকতে পারে যখন ফ্রি রোটেশন থাকবে না, কিন্তু ফ্রি রোটেশন না থাকলেই যে জিওমেট্রিক আইসোমারিজম থাকতেই হবে ব্যাপারটা এরকম না, তখনও জিওমেট্রিক আইসোমারিজম নাও এক্সিস্ট করতে পারে। তো এটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে এই ফ্রি রোটেশন ব্যাপারটা বলতে কি বুঝাচ্ছি সেটা একটু দেখাই। তো ধরো এখানে আমি দুইটা কম্পাউন্ড লিখি, একটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এদিকে হচ্ছে ক্লোরিন হাইড্রোজেন আর হচ্ছে সাপোজ CH3, আর এইখানে আরেকটা কার্বনের সাথে আছে Cl হাইড্রোজেন আর হচ্ছে CH3। আর এইটারই আমি একটু ডিফারেন্ট একটা ওরিয়েন্টেশনে একটা আইসোমার মানে একটা কম্পাউন্ড লিখবো, সেটা হচ্ছে জাস্ট এরকমই দেখতে বাট একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে এই পাশে ক্লোরিন, এইখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে CH3, লেফট সাইডটা অ্যাজ ইট ইজ, বাট রাইট সাইডে এবার এটা রোটেট করা, দ্যাট ইজ ক্লোরিন নিচে চলে গেছে, হাইড্রোজেন মাঝখানে আছে আর CH3 উপরে আছে, দ্যাট ইজ আমি এইটাকে এইভাবে রোটেট করাইছি। সো এইখানে দেখো আমি এই কনফিগারেশন থেকে এই কনফিগারেশনে যেতে পারবো কিনা ফ্রি রোটেশনের মাধ্যমে। তো ফ্রি রোটেশন কখন থাকে? ফ্রি রোটেশন থাকে যখন তোমার কার্বন আর কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে, তখন সেখানে একটা ফ্রি রোটেশন থাকে। তো ফ্রি রোটেশন বলতে কি বোঝাচ্ছি? ফ্রি রোটেশন বলতে বোঝাচ্ছি যে এইখানে ধরো একটা কার্বন আছে এরকম, তো আমরা জানি যে এই কার্বনটা আর একটা কার্বনের সাথে এরকম একটা সিঙ্গেল বন্ডে আছে। তো এই সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে ঘুরানো যায়, দ্যাট ইজ তুমি যে কোনো এক পাশের কার্বন টুইস্ট করে দিতে পারবা, মানে পুরাটা ঘুরাই দিতে পারবা। দ্যাট ইজ তোমার এই কার্বনটার এই পাশে ধরো দুইটা বন্ড ছিল, এই কার্বনটার এইখানে তিনটা বন্ড ছিল, এখানে একটা, তারপর এখানে একটা আর এখানে একটা, আর ওইটার সাথে ধরো আরো তিনটা বন্ড ছিল, একটা দেখতে এরকম, তারপর একটা দেখতে এরকম আর আরেকটা দেখতে হচ্ছে এরকম। এখন তুমি যে কোনো এক সাইডের একটা কার্বনের সবকিছু ঘুরাই দিতে পারবা, দ্যাট ইজ তুমি এইটার সব যদি ঘুরাই দাও তোমার এই লেফট সাইডের কার্বনটা এফেক্টেড হবে না। সো তখন এটা ঘুরাই দিলে আমরা দেখতে পাবো যে লেফট সাইডের কার্বনের সবকিছু অ্যাজ ইট ইজ আছে যেরকম ছিল এরকম, আর রাইট সাইডের কার্বনটার তোমার সব ঘুরে গেছে। তো এইটা হচ্ছে ফ্রি রোটেশন। যখন দুইটা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তখন সেখানে ফ্রি রোটেশন থাকে। সো এখানে এটা যদি পুরোটা ঘুরে যায় তখন এরকম হোয়াইটটা নিচে চলে আসতে পারে, গ্রিনটা উপরে আসতে পারে, আর এই মাঝখানেরটা এখানে থাকবে। সো এটাকে বলা হয় হচ্ছে ফ্রি রোটেশন। তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে অবশ্যই তোমার মানে এরকম ভাবে যদি সিঙ্গেল বন্ড থাকে তখন অবশ্যই তোমার ফ্রি রোটেশন এক্সিস্ট করে, কারণ তুমি তখন এই একটা কনফিগারেশনের সবগুলো কার্বন ঘুরাই দিয়ে আরেকটা কনফিগারেশনে রিচ করতে পারো। যেমন এই কার্বনের তুমি তিনজনকে ঘুরাই দিলা, তাহলে তুমি এইটা পেয়ে যাবা। সো এদেরকে আমরা ডিফারেন্ট কিছু বলতে পারবো না, মানে একটা থেকে ঘুরাই যদি আরেকটায় যাওয়া যায় তাহলে তারা সেম জিনিস। সো ওরা হচ্ছে নট আইসোমার, মানে এখানে ফ্রি রোটেশন এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই ওরা জিওমেট্রিক আইসোমার না।
এখানে ফ্রি রোটেশন এক্সিস্টস, সো নট আইসোমার্স, আইসোমার হবে না, সো এর জন্য এটা ক্রস দিয়ে রাখছি। জিওমেট্রিক আইসোমারিজম মানে ওদের জিওমেট্রিক স্ট্রাকচারে কিছু একটা চেঞ্জ থাকতেছে, মানে ওদের সবই সেম, স্ট্রাকচার ফর্মুলাও সেম, বাট জিওমেট্রিক ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট। বাট এইখানে আমরা আবার বললাম যে কন্ডিশন হচ্ছে ফ্রি রোটেশন থাকতে পারবে না। ফ্রি রোটেশন মানে হচ্ছে, আর এটাকে কেন ফ্রি বলি, কারণ এইটা অনেক সময় স্পন্টেনাসলি নিজেই ঘুরে যেতে পারে। কোনো ধরনের ধরো কোনো তুমি নিজে থেকে না ঘুরাইলেও এটা ঘুরতে পারে, মানে এই কার্বনটা হয়তো স্পন্টেনাসলি ঘুরে গেল, বা হয়তো কোনো কিছুর সাথে ধাক্কা লেগে ওইটা ঘুরে গেল, বা কোনো ধরনের ইন্টারফিয়ারেন্সের জন্য এটা ঘুরে গেছে। সো এরকম যদি ফ্রি রোটেশন থাকে অ্যান্ড একটা কম্পাউন্ড থেকে যদি আরেকটাকে ঘুরাই পাওয়া যায়, তখন আমরা বলবো যে ওরা নট আইসোমার্স, মানে ওদের মধ্যে যেহেতু ফ্রি রোটেশন এক্সিস্ট করে, মানে সহজভাবে বললে দুইটা কার্বন কার্বনের মধ্যে যদি এরকম সিঙ্গেল বন্ড থাকে, ওরা কখনোই জিওমেট্রিক আইসোমার হইতে পারবে না। এটাই হচ্ছে ইজি আইডিয়া, কারণ সিঙ্গেল বন্ড থাকা মানেই ফ্রি রোটেশন আছে, আর ফ্রি রোটেশন আছে মানে জিওমেট্রিক আইসোমারিজম হবে না। সো ফ্রি রোটেশনটা যদি বন্ধ থাকে তখনই একমাত্র জিওমেট্রিক আইসোমারিজম হয়। তো সেইটার একটা তোমার এক্সাম্পল দেখাই, যেমন ধরো এই কম্পাউন্ডটা সি ডাবল বন্ড সি, তারপর এদিকে হচ্ছে ধরো CH3, এদিকে হচ্ছে H, মানে আমরা শুরুতে যেটা দেখাইছি CH3, তারপর হচ্ছে এদিকে H। আর এইটার আরেকটা ডিফারেন্ট কনফিগারেশন আঁকলাম, সেটা হচ্ছে সি ডাবল বন্ড সি, তারপর এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে H, এদিকে হচ্ছে H, আর এদিকে হচ্ছে CH3। সো কার্বন কার্বন ডাবল বন্ড যদি থাকে তখন সেইখানে ফ্রি রোটেশন থাকে না, মানে তখন এটা ফ্রিলি রোটেট করানো যায় না, মানে যে কোনো এক পাশকে ফ্রিলি রোটেট করাইতে পারবা না। তখন দেখা যাবে তুমি অন্য কার্বনটাকেও এফেক্ট করে ফেলবা। কেন? কারণ আমরা দেখছি চ্যাপ্টার 3-তে ফার্স্ট পেপারে যে কার্বন কার্বন ডাবল বন্ড আসলে এরকম, যে দুইটা কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড থাকে এরকম, আর এরকম পাই বন্ড থাকে একটা sp3 তোমার সিগমা বন্ডিং, মানে সিগমা ওভারল্যাপ বা সামনাসামনি ওভারল্যাপ, আর একটা হচ্ছে এই PZ দুইটা অরবিটাল হচ্ছে এরকম সাইড বাই সাইড ওভারল্যাপ করে, সো এটাকে আমরা পাই বন্ড বলি। সো এরকম যখন থাকে তখন তুমি যদি ধরো এখানে যদি দেখাই যে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা ধরো CH3, তারপর এটা হচ্ছে CH3, আর এটা হচ্ছে হাইড্রোজেন। এখন তুমি যদি যে কোনো একজনকে এরকম রোটেট করাও, যে কোনো এক সাইডকে রোটেট করাইতে যাও, তো এগুলো আসলে 3D স্ট্রাকচার দিয়ে সামনাসামনি দেখাইতে পারলে খুব ভালো হয়। বাট তুমি যদি একটু চিন্তা করো যে তুমি যদি এই কার্বনটা ধরে ঘুরাইতে চাও, এই কার্বনটার সাথে কিন্তু এই যে পাই বন্ডের মাধ্যমে এটা অ্যাটাচড এই লেফট সাইডের কার্বনটা, সো তুমি যখন এক সাইড ঘুরাই দিবা তখন অন্য সাইডটাও ঘুরে যাবে। সো ওইটাকে ফ্রি রোটেশন বলে না। ফ্রি রোটেশন হচ্ছে যে কোনো একজন ঘুরবে, অন্যজনের কিছু হবে না। সিগমা বন্ডের ক্ষেত্রে এটা পসিবল হয়, বাট যখন সিগমার সাথে একটা পাই বন্ড থাকে তখন তুমি যদি ধরো এই কার্বনটাকে এরকম ঘুরাই দাও, তখন অবস্থাটা দেখতে হবে এরকম, যে হাইড্রোজেন উপরে আসছে, এটা CH3 নিচে আসছে, বাট এইটার সাথে যে পাই বন্ড দিয়ে অ্যাটাচড ওই কার্বনটা আছে দেখে এইটা পুরাটা ঘুরে গেছে আর কি, দ্যাট ইজ এই পাশের কার্বনটাও রোটেট হয়ে গেছে। এখানে এখন CH3 আসছে আর এখানে এখন হাইড্রোজেন আসছে। সো দুইটা কম্পাউন্ড কিন্তু ডিফারেন্ট হইল না, মানে এইখানে এটা যে আমি রোটেট করাইছি, দেখো এটা আর এটা কিন্তু সেম জিনিস, জাস্ট উল্টা ভাবে দেখা, রাইট? তুমি চিন্তা করতে পারো যে এটা একটা মিরর ইমেজ, এখানে যদি একটা মিরর রাখো তো এটার মিরর ইমেজ হচ্ছে এটা। তো এখানে অ্যাকচুয়ালি ফ্রি রোটেশন নাই। তো যদি কোনো কম্পাউন্ডে ফ্রি রোটেশন না থাকে তখন জিওমেট্রিক আইসোমারিজম এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? মানে ফ্রি রোটেশন না থাকলে এক্সিস্ট করতে পারে, এক্সিস্ট করবেই এমন বলা যাবে না। যদি একটা কম্পাউন্ডে তোমার এরকম ফ্রি রোটেশন না থাকে, যেমন এখানে ফ্রি রোটেশন নাই বিকজ এখানে ডাবল বন্ড আছে, এখানে আমি একটাকে রোটেট করলে আরেকটাও রোটেট হয়ে যাবে, সো এখানে ফ্রি রোটেশন নাই। সো এখানে এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা আইসোমার হইতে পারে। এখন এটা আইসোমার, এই দুটো আইসোমার, এটা আমি আগেই বলে দিলাম যে এই দুইটা হচ্ছে আইসোমার। তো কিভাবে বুঝবো সেটা একটু পরে ডিসকাস করব, বাট এখন একটু বলে রাখতেছি যে এখানে এটা ফ্রি রোটেশন নাই, এই দুইটা কম্পাউন্ডের দুইটাতেই ফ্রি রোটেশন নাই। সো এই দুইজন জিওমেট্রিক আইসোমার অফ ইচ আদার হইতে পারে, বা দুইজনের জ্যামিতিক সমাণু হইতে পারে। তো এখন এইখানে এই লেফট সাইডে যে কম্পাউন্ডটা লিখছি, এইটার আমরা জানি যে এটা হচ্ছে বিউটিন,
কারণ এখানে 4টা কার্বন আছে 1 2 3 4 আর 2 নাম্বার কার্বনের ডাবল বন্ড, সো এটা হচ্ছে বিউটিন 2। তো এই কম্পাউন্ডটার নাম হচ্ছে সিস বিউটিন 2, আর এই রাইট সাইডে যেটা আছে এটার নাম হচ্ছে ট্রান্স বিউটিন 2। এটা হচ্ছে ট্রান্স বিউটিন 2। সো দুইটাই বিউটিন, বাট দুইটার এই যে দেখতেছি দুইটা দেখতে আলাদা, বিকজ এইখানে CH3 দুইটা উপরে আর হাইড্রোজেন দুইটা নিচে, বাট এইখানে CH3 এক পাশে উপরে আর এক পাশে নিচে, আবার হাইড্রোজেন এক পাশে নিচে আর এক পাশে উপরে। সো দুইটা কিন্তু ডিফারেন্ট, অ্যান্ড এখানে কোনো ফ্রি রোটেশন নাই, দ্যাট ইজ একটাকে ঘুরাই আর একটায় পৌঁছানো যাবে না। তুমি যদি এইটাকে ঘুরাও, এটাকে ঘুরাই এইখানে আসবে না, এটাকে ঘুরাইলে এইটাই ফেরত পাবা। যেমন এইখানে দেখাইছি যে তুমি যদি এই কম্পাউন্ডটাকে এইখানে দেখাইছি যে এইটাকে তুমি যদি রোটেট করাও, এখানে যেহেতু ফ্রি রোটেশন নাই, সো এটা রোটেট করাইলে আসলে তুমি এই কনফিগারেশনে আসতে পারবে না। যেমন তোমার মনে হতে পারে যে এইটা রোটেট করাই তো এখানে আসা যাবে, যে আমি এখানে এই এই দুইজনকে রোটেট করাই দিব, তাহলে CH3 উপরে চলে যাবে আর হাইড্রোজেন নিচে চলে আসবে। বাট এখানে তো ফ্রি রোটেশন নাই, এখানে তুমি যে কোনো একজনকে রোটেট করাইতে পারবাই না। তাকে যদি রোটেট করাও তখন অন্যজনও অটোমেটিক রোটেট হয়ে যাবে, সো তুমি এইখানে আর আসতে পারবে না, তুমি ওই কম্পাউন্ডটাতেই থেকে যাবে। সো এরকম যদি ফ্রি রোটেশন না থাকে তখন একটা আরেকটা জিওমেট্রিক আইসোমার হইতে পারে। আর যদি ফ্রি রোটেশন থাকে তখন তো আসলে একটা থেকে আরেকটা রোটেট করে চলে যাওয়া যায়, তাহলে তো তারা ডিফারেন্ট কিছু হইলো না, কারণ তখন তো ওরা স্পন্টেনাসলি দেখা যাবে একটা থেকে আরেকটা কনভার্ট হয়ে যাবে। সো তখন ওইগুলো আসলে আইসোমার থাকে না। আচ্ছা, সো আমাদের কন্ডিশন বুঝতে পারলাম, অ্যান্ড এখানে একটা এক্সাম্পল করে দেখানো হয়েছে যে এটা হচ্ছে সিস বিউটিন 2 আর রাইট সাইডেরটা হচ্ছে ট্রান্স বিউটিন 2। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এখন আমরা দেখব যে এই সিস আর ট্রান্স এই দুইটা কিভাবে আইডেন্টিফাই করা যায়। সো আইডেন্টিফাই করাটা খুবই সহজ, আমরা এইখানে যে এক্সাম্পলটা দেখাইছি সেটা দিয়ে বুঝাই। যে এইখানে দেখো একই গ্রুপ, মানে দুইটা কার্বনের এই একই গ্রুপ, দুইটা কার্বনের এই একই গ্রুপ হচ্ছে উপরে আছে, উপরের সাইডে আছে, একই সাইডে আছে। আবার এই কার্বনের এই হাইড্রোজেন গ্রুপটা দুইটা কার্বনেই একই সাইডে আছে। সো এই সিস মানে হচ্ছে সেম, সিস মানে হচ্ছে সেম, আর ট্রান্স মানে হচ্ছে অপোজিট। সো সিস হচ্ছে তারা যেখানে তোমার একই গ্রুপ দুইটা কার্বনে একই সাইডে থাকে, আর ট্রান্স হচ্ছে তারা যেখানে একই গ্রুপ দুইটা কার্বনে ডিফারেন্ট সাইডে থাকে। যেমন এখানে CH3 আছে এক পাশে আর CH3 এই পাশে আছে নিচে, আবার এখানে হাইড্রোজেন আছে বাম পাশে নিচে আর হাইড্রোজেন আছে ডান পাশে উপরে। সো এটা হচ্ছে ট্রান্স। সো এটার নাম হচ্ছে সিস বিউটিন 2 আর এটা হচ্ছে ট্রান্স বিউটিন 2। সো সেম সাইডে থাকলে সিস আর অপোজিট সাইডে থাকলে হচ্ছে ট্রান্স। এখন আমরা আরো একটা এক্সাম্পল দেখাবো, যেটা হচ্ছে তোমার এই ফ্রি রোটেশন কি শুধুমাত্র ডাবল বন্ডের ক্ষেত্রেই অফ থাকে? ব্যাপারটা এরকম না, অ্যাকচুয়ালি ফ্রি রোটেশন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে অফ থাকতে পারে। তো সেটার একটা এক্সাম্পল যদি দেখাই, যেমন কার্বন, তারপর এদিকে হচ্ছে CH3, তারপর এদিকে হচ্ছে কার্বন, দেন CH3, আর এখানে হচ্ছে H, আর এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে H। এটা একটা কম্পাউন্ড দেখলাম, অ্যান্ড এটার একটা ডিফারেন্ট কনফিগারেশন এখন আঁকবো। CH3, তারপর হচ্ছে C, তারপর এদিকে হচ্ছে হাইড্রোজেন, তারপর CH3, এদিকে CH3, আর এইদিকে হাইড্রোজেন। দুইটা কিন্তু ডিফারেন্ট। আমরা জানি যে আইসোমার হওয়ার জন্য ওদের ফিজিক্যাল আর কেমিক্যাল যে কোনো একটা প্রপার্টিতে ডিফারেন্স থাকতেই হবে। তো এইখানে তোমার অ্যাটলিস্ট একটাতে ডিফারেন্স থাকতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে এইখানে CH3 আছে উপরে দুইটাতেই, বাট এইখানেও CH3 একটা কার্বনের জন্য উপরে আর একটা কার্বনের জন্য নিচে, আর এইখানে মাঝখানের জিনিসটা কমন দুইটাতেই। তো এখন এইটা কোনটা, মানে এই দুইটার মধ্যে কি ফ্রি রোটেশন আছে কিনা? এখন তুমি যদি এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড দেখো তখন অ্যাকচুয়ালি ফ্রি রোটেশন নাই, যদিও এখানে কার্বনে তোমার সিঙ্গেল বন্ড আছে কার্বন কার্বন, বাট এখানে আসলে ফ্রি রোটেশনটা অফ। কেন? তুমি যদি এই কার্বনটাকে ঘুরাইতে চাও তুমি এইটার জন্য ঘুরাইতে পারবা, বাট এই কার্বনটা কিন্তু আবার এই CH3 এর সাথে লাগানো আছে। সো তুমি যখন ওই কার্বনটাকে ঘুরাইতে যাবে এই CH3টাও ঘুরে যাবে, অ্যান্ড ওই CH3 এর সাথে আবার এই কার্বন লাগানো আছে, সো ওইটাও ঘুরে যাবে। সো দেখা যাবে তুমি যদি যে কোনো এক পাশ ঘুরাও তাহলে অন্য পাশও ঘুরে যাবে। সো এখানেও কিন্তু আসলে ফ্রি রোটেশন নাই। তো এখানে তুমি যদি এটাকে রোটেট করো তাহলে তুমি এইটা দেখতে পাবা যে এই ডান সাইডটা ঘুরাই দিছো, তাহলে এখানে হাইড্রোজেন আসছে, এখানে CH3 আসছে,
কিন্তু যেহেতু এইখানে ফ্রি রোটেশন অফ, দ্যাট ইজ যেহেতু সাইক্লিক কম্পাউন্ড আছে, তার মানে এই CH3টাও তোমার ঘুরে যাবে, সো ঘুরে এরকম হবে। আর এখানে হচ্ছে কার্বন, আর এই কার্বনটাও ঘুরে যাবে বিকজ CH3টা ওর সাথেও লাগানো। সো এটাও যদি ঘুরে যায় তখন উপরে পাওয়া যাবে হাইড্রোজেন আর নিচে পাওয়া যাবে CH3। এই দুইটা কনফিগারেশন কিন্তু ডিফারেন্ট কিছু না, তারা কিন্তু সেম, জাস্ট একটা আর একটার মিরর ইমেজ। ওকে, তারা কিন্তু ডিফারেন্ট কিছু না, কারণ দুইটাতেই দেখো CH3 গুলা একই পাশে আছে, আবার দুইটাতেই দেখো হাইড্রোজেন গুলো একই পাশে আছে। সো তারা ডিফারেন্ট কিছু হইল না। কিন্তু এই লেফট সাইডেরটা রাইট সাইডেরটা কিন্তু ডিফারেন্ট, বিকজ লেফট সাইডেরটায় CH3 দুইটাই আছে উপরে, বাট রাইট সাইডেরটায় CH3 একটায় উপরে আছে আর একটাতে আছে নিচে। সো এই দুইটা ডিফারেন্ট, ঠিক আছে। সো এইখানে কিন্তু ফ্রি রোটেশন নাই, সো এই দুইজন তোমার জিওমেট্রিক আইসোমার হইতে পারবে, বিকজ এখানে ফ্রি রোটেশনটা অফ, এখানে নো ফ্রি রোটেশন, দ্যাটস ওয়াই তারা হচ্ছে জিওমেট্রিক আইসোমার। ওকে, সো সাইক্লিক কম্পাউন্ডেও এটা পসিবল। মেইন কথা হচ্ছে ফ্রি রোটেশন অফ থাকলেই তোমার এরকম জিওমেট্রিক আইসোমার এক্সিস্ট করতে পারে, আর ফ্রি রোটেশন যদি অ্যালাউড হয় তাহলে ওইটা জিওমেট্রিক আইসোমার হবে না ওইখানে। তো ফ্রি রোটেশন কোন কোন কেসে অফ আমরা দেখলাম, যে কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য এটা অফ থাকে। তারপর এরকম আছে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, তারপর আছে নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, অ্যান্ড এই যে এখানে দেখালাম সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ডের জন্য ফ্রি রোটেশন অফ থাকে। তো এই সব কেসে হচ্ছে তুমি জিওমেট্রিক আইসোমারিজম পাবা। ক্লিয়ার এটা সবার? তো এখন আমরা দেখব, মানে এখানে আমরা এখন সিস ট্রান্স বের করার আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো, বিকজ সিস ট্রান্স বের করার কয়েকটা রুল আছে। তো ফার্স্ট অফ অল তুমি মানে সবচেয়ে সহজে কিভাবে বুঝবা যে কোন একটা মানে কম্পাউন্ডের জিওমেট্রিক আইসোমারিজম থাকবে কিনা? হ্যাঁ আবির বলো। কার্বন কার্বন ট্রিপল বন্ডের ফ্রি রোটেশন থাকে না। কার্বন কার্বন ট্রিপল বন্ডেও থাকে না, হ্যাঁ, বাট কার্বন কার্বন ট্রিপল বন্ডের জন্য জিওমেট্রিক আইসোমারিজম হয় না কেন? কারণ কার্বন কার্বন ট্রিপল বন্ডে তোমার এই পাশে কিন্তু একটাই হাত থাকে, সো তুমি কোনো ভ্যারিয়েশন আনতে পারবে না, বুঝতে পারছো? যখন দুইটা হাত থাকে তখন আমার রোটেশনের ব্যাপারটা আসলে একটা চেঞ্জ আনে, বাট এখানে যদিও ফ্রি রোটেশন নাই, বাট স্টিল ওইটা জিওমেট্রিক আইসোমারিজম হবে না, কারণ এখানে তুমি একটা জিনিসই রাখতে পারবা, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। সো এখন আমরা দেখব যে আমরা কিভাবে ফ্রি রোটেশন, আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে, অথবা ধরো ফ্রি রোটেশন যদি অফ থাকে বা ফ্রি রোটেশন যদি অ্যালাউড না হয়, তখন জিওমেট্রিক আইসোমারিজম থাকতে পারে। আমরা কেন কনফিডেন্টলি বলতেছি না? কারণ অনেক সময় এই যে যেমন আবির বলল যে ট্রিপল বন্ডের জন্য হইতে পারে কিনা, তো ওরকমই একটা সিচুয়েশন ডাবল বন্ডের জন্য হইতে পারে, যে যদিও ফ্রি রোটেশন অফ, স্টিল জিওমেট্রিক আইসোমারিজম এখানে থাকবে না। তো সেটার কন্ডিশনটা একটু বুঝাই বলি। যেমন এই কন্ডিশনটা হচ্ছে এরকম, যে ধরো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তো এখানে আছে হচ্ছে একটা কম্পাউন্ড, ধরো এই কার্বনের সাথে লাগানো আছে একটা এ হচ্ছে কোন একটা গ্রুপ, তারপর এখানে নিচে লাগানো আছে ধরো বি, তারপর এখানে লাগানো আছে হচ্ছে সি, আর এখানে লাগানো আছে ডি। এগুলো হচ্ছে ABCD, চারটা ডিস্টিংক্ট গ্রুপ, মানে চারটা গ্রুপ আর কি। তো এখন জিওমেট্রিক আইসোমারিজম এক্সিস্ট করবে তখনই, এরকম ডাবল বন্ডের ক্ষেত্রে জিওমেট্রিক আইসোমারিজম তখনই থাকবে, জিওমেট্রিক আইসোমারিজম will exist if A is not equal to B and C is not equal to D. দ্যাট ইজ যে কোনো একটা কার্বনে, এই দুইটা কার্বনের যে কোনো একটা কার্বনে যদি দুইটা জিনিস সেম লাগানো থাকে, তখন আসলে জিওমেট্রিক আইসোমারিজম থাকবে না। কেন? আমি ধরো একটা এক্সাম্পল দিই। কার্বন এখানে আছে ধরো এখানে, আচ্ছা এইখানে ধরো আমি এরকম দেখাই যে এখানে আছে এখানে আছে এ, আর এখানে আছে ধরো সি, এখানে আছে ডি। তো এখন চিন্তা করো, ফ্রি রোটেশন নাই, ফ্রি রোটেশন নাই, বাট এখানে আরেকটা কনফিগারেশন দেখতে কিরকম হবে, মানে এখানে আমি বুঝতেছি যে রোটেট করানো যাবে না, মানে রোটেট করাইতে চাইলে, মানে আমি যদি রোটেট করাই তখন দুইটাই ঘুরে যাবে, সো ওইটা ডিফারেন্ট কোনো কনফিগারেশন হবে না।
তো এইটার ডিফারেন্ট একটা মানে কনফিগারেশন কি হইতে পারে সেটা আমাদের মাথায় আসতে পারে এরকম, যেহেতু এ দুইটা সেম, তো ওদেরকে আসলে চেঞ্জ করার কিছু নাই, কিন্তু সি আর ডি কে আমি একটু ইন্টারচেঞ্জ করে নতুন একটা কনফিগারেশন বানাই। বাট দেখো এইটা আর এইটা কিন্তু আসলে সেম জিনিস। কেন? কারণ তুমি যেহেতু এখানে ফ্রি রোটেশন নাই, সো তুমি যদি যে কোনো একজনকে রোটেট করাও, ধরো তুমি ডান পাশের জনকে রোটেট করাও, তখন ডি উপরে যাবে, সি নিচে আসবে, কিন্তু যেহেতু ফ্রি রোটেশন নাই তাহলে বাম পাশের জন্য ঘুরে যাবে, তাহলে আমি পাবো এই বাম পাশের নিচের এটা উপরে যাবে আর উপরে এটা নিচে আসবে। বাট স্টিল এটা এ এ এরকমই দেখতে হবে। অ্যান্ড দেখো আমি ফুল রোটেশন করে আসলে এইটাই পাইছি। সো যেহেতু একটা থেকে আরেকটা রোটেট করে পাওয়া যায়, মানে ফ্রি রোটেশন না, বাট জাস্ট একটু উল্টাভাবে দেখলেই একটা থেকে আরেকটা মানে পাওয়া যায়, তখন আসলে তারা জিওমেট্রিক আইসোমার হবে না, বুঝছো? বাট যদি তারা ডিফারেন্ট হয় তখন আমার ডিফারেন্ট কনফিগারেশন আসতে পারে, তো ওইগুলো জিওমেট্রিক আইসোমার হবে। কারণ চিন্তা করো এইটা আর এইটা কিন্তু মিরর ইমেজ, মানে এইটাকে একটা আয়নার সামনে ধরলেই তুমি এইটা দেখতে পাবা। সো এটা তো আলাদা কোনো কম্পাউন্ড না, এটাকে জাস্ট উল্টাভাবে দেখলেই তুমি আরেক রকম দেখবা। ওকে, সো এইখানেও অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো এক সাইডের কার্বনে যদি দুইজন সেম হয়ে যায় তাহলে আর জিওমেট্রিক আইসোমার থাকবে না। ধরো এইটাতে দুইটা সেম হয়ে গেল, অথবা ধরো চারটাই সেম, তখনও হবে না। ঠিক আছে, সবগুলা আলাদা আলাদা হইতে হবে, মানে কার্বনের এক পাশের দুইজন আলাদা হইতে হবে, আবার অন্য পাশের দুইজন আলাদা হইতে হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের জিওমেট্রিক আইসোমারিজমের কন্ডিশন ডাবল বন্ডের ক্ষেত্রে। এখন আমরা কিছু সিস আর ট্রান্স বের করার প্র্যাকটিস করি। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে সি ডাবল বন্ড সি, যেটা একদম শুরুতে দেখাইছিলাম তোমাদের, হাইড্রোজেন। এটা হচ্ছে হাইড্রোজেন, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে CH3, আর এটা হচ্ছে সি ডাবল বন্ড সি, এখানে হচ্ছে CH3, এখানে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে CH3। সো দুইটাই হচ্ছে বিউটিন 2 বা বিউট 2 ইন, বাট একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। তো যেইটাতে তোমার একই গ্রুপ একই সাইডে থাকবে, এখানে দেখা যাচ্ছে দুইটা গ্রুপ CH3 আর H দুইটাই একই পাশে আছে, দুইটা কার্বনের, সো এটা হচ্ছে সিস। আর যেটাতে তোমার একই গ্রুপ তোমার দুই সাইডে ডিফারেন্ট সাইডে থাকবে, যেমন CH3 দুইটা অপোজিট আছে, আবার হাইড্রোজেন দুইটা অপোজিট আছে, তাহলে এটা হচ্ছে ট্রান্স। সো সিস বিউট 2 ইন আর হচ্ছে ট্রান্স বিউট 2 ইন। দেন নেক্সট এক্সাম্পল, নেক্সটটা হচ্ছে এরকম যে কার্বন আর কার্বন ডাবল বন্ড, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে হাইড্রোজেন, এইদিকে ক্লোরিন, এইদিকে CH3, আর কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে CH3, আর এদিকে Cl। আচ্ছা, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে একই গ্রুপ আছে, বাট অন্য গ্রুপটা আবার ডিফারেন্ট, মানে এখানে CH3 দুইটা আছে, বাট এক পাশে আছে হাইড্রোজেন আর এক পাশে আছে ক্লোরিন। সো যে কোনো একটাও যদি একই পাশে থাকে তাহলে ওইটা সিস। যে এখানে CH3 দুইটা তো একই পাশে আছে, হাইড্রোজেন আর ক্লোরিন যদিও ডিফারেন্ট, বাট আমার তো যেটা সেম সেটা একই পাশে আছে, তাহলে এটা হচ্ছে সিস। আর এইখানে দেখা যাচ্ছে সেম জিনিস যেটা, সেটা দুইটা ডিফারেন্ট সাইডে আছে, একটা উপরে একটা নিচে, আর হাইড্রোজেন আর ক্লোরিন ডিফারেন্ট, তো ওদের নিয়ে আমি চিন্তা করব না, তো এটা হচ্ছে ট্রান্স। আর এটার ইউপ্যাক নেমটা কি? এটার ইউপ্যাক নেম হচ্ছে তোমার 2 ক্লোরো সিস 2 ক্লোরো বিউট 2 ইন, রাইট? আর এটা হচ্ছে ট্রান্স 2 ক্লোরো বিউট 2 ইন। আচ্ছা, দেন এর পরের এক্সাম্পল, পরের এক্সাম্পলটা আর একটু ডিফারেন্ট, যে CH3, তারপর হচ্ছে এখানে কার্বন ডাবল বন্ড CH, এখানে ক্লোরিন, এখানে হচ্ছে C2H5, আর এখানে C ডাবল বন্ড C, এখানে হচ্ছে C2H5, এখানে ক্লোরিন, এখানে সরি এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে CH3, আর এদিকে হচ্ছে ক্লোরিন। এখন কোনটা সিস কোনটা ট্রান্স? সো এই ক্ষেত্রে কি করব? এখানে কিন্তু দেখো কোনো গ্রুপেরই মিল নেই, মানে চারটা গ্রুপ আলাদা আলাদা, এখানে যে চারটা জিনিস আছে চারজনই আলাদা আলাদা।
সো এইখানে আমি কিভাবে সিস ট্রান্স বুঝবো? তো এই ক্ষেত্রে তুমি যেটা করবা, এই কার্বনটার, এই বাম পাশের কার্বনটার দুইজনের মধ্যে কার মলিকুলার ম্যাস বা ভর বেশি? C2H5 ডেফিনেটলি ওর ওজন বেশি বা ওর ভর বেশি। আর রাইট সাইডের কার্বনটায় দুইজনের মধ্যে কার মলিকুলার ম্যাস বেশি? হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ডেফিনেটলি ক্লোরিন। সো এই দেখো, যেই দুইজন হেভি তারা একই পাশে আছে, আর যেই দুইজন লাইট তারা দুইজন একই পাশে আছে। সো এইটা হচ্ছে সিস। আর এইখানে দেখো, যেইটা হেভি দুইটা কার্বনের জন্য তারা অপোজিট, আর যেই দুইজন লাইট তারা অপোজিট। সো এটা হচ্ছে ট্রান্স। আর এই কম্পাউন্ডটার নাম কি হবে? কম্পাউন্ডটার নাম হবে 1 2 3 4। সো এটা হবে তোমার 1 ক্লোরো 3 মিথাইল বিউট 2 ইন, সরি বিউট 1 ইন। ঠিক আছে, এটা নাম হবে এটার। আর এটার নামও সেম, বাট এটা হচ্ছে ট্রান্স। মানে ওদের সব সেম স্ট্রাকচার, ফর্মুলা, তারপর ওদের নেম সব সেম, বাট স্টিল একটা সিস আর একটা হচ্ছে ট্রান্স। যদি নামই আলাদা হইতো তাহলে তো ওরা স্ট্রাকচারাল আইসোমার হইতো, বাট যেহেতু নাম সেম বাট ওদের ওরিয়েন্টেশন আলাদা, এর জন্য আমরা ওদেরকে স্টেরিও আইসোমার, আর সেটার মধ্যে আবার একটা সাবক্লাস যেটা হচ্ছে জিওমেট্রিক আইসোমার বলতেছে। ভাইয়া এটা 2 মিথাইল হবে না? হ্যাঁ হ্যাঁ, কোনটা? 2 মিথাইল হবে না, 1 ক্লোরো 2 মিথাইল। 2 মিথাইল, ও হ্যাঁ হ্যাঁ, আমি 2 মিথাইল লিখতে চাইছিলাম। হ্যাঁ 2, এটা হচ্ছে 2। সো এই হচ্ছে সিস ট্রান্স তোমার আইডেন্টিফাই করার ওয়ে। এখন তোমাদের একটা করতে দেই, সবাই একটু এটা চ্যাট বক্সে লিখবা যে এটা কোনটা সিস কোনটা ট্রান্স। সবাই একটু চ্যাট বক্সে লেখো, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, কোনটা সিস কোনটা ট্রান্স? চ্যাট তো এনেবল করা হয়েছে, সবাই একটু চ্যাট বক্সে লেখো। হ্যাঁ, আবির কিছু বলবা? আচ্ছা, এটার অ্যান্সার দিতে এতক্ষণ লাগার কথা না। এটা হচ্ছে এখানে জিওমেট্রিক আইসোমার এক্সিস্টই করবে না। হ্যাঁ, এটা হচ্ছে নট জিওমেট্রিক আইসোমার, বিকজ এই যে কোনো এক পাশে দুইটা সেম চলে আসছে, সো এটা নট জিওমেট্রিক আইসোমার। ঠিক আছে, এখানে কোনোটাই সিস না, কোনোটাই ট্রান্স না, সো নট জিওমেট্রিক আইসোমার্স। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের জিওমেট্রিক আইসোমারিজম শেষ। এখন হচ্ছে আমরা অপটিক্যাল আইসোমারিজম দেখব। অপটিক্যাল আইসোমারিজম বা হচ্ছে আলোক সমানতা। তো এটার নাম কেন অপটিক্যাল, বা এটার সাথে লাইটের কি কানেকশন? তো অপটিক্যাল আইসোমারিজমের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা এমন কিছু কম্পাউন্ড নিয়ে ডিল করি যেগুলা হচ্ছে লাইট সেন্সিটিভ কম্পাউন্ড, দ্যাট ইজ ওরা লাইটের ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে বা লাইটের রোটেশন করাইতে পারে। ঠিক আছে, আমরা ওইগুলার খুব বেশি ডিটেলসে যাব না, বাট তোমার এটা মাথায় রাখতে হবে যে এই কম্পাউন্ডগুলো লাইট সেন্সিটিভ অ্যান্ড ওরা হচ্ছে লাইটকে রোটেট করতে পারে আর কি। আচ্ছা, সো অপটিক্যাল আইসোমারিজম বোঝার আগে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে কাইরাল কার্বন কারা। কাইরাল কার্বন, এটা তোমরা হয়তো বোটানিতে পড়ছো, ওই যে চ্যাপ্টার 4-এ। তো ওইখানে দেখবা যে কাইরাল কার্বনের নামটা ওইখানে থাকার কথা। তো কাইরাল কার্বন জিনিসটা কি? তো কাইরাল কার্বন বোঝার জন্য একটা এক্সাম্পল দিই, দেখো। এখানে ধরো একটা কার্বন, দেন এদিকে হচ্ছে একটা COOH, এদিকে হচ্ছে হাইড্রোজেন, এদিকে হচ্ছে HO, আর এদিকে হচ্ছে CH3। অ্যান্ড ধরো আরো একটা এক্সাম্পল দিই,
COOH, তারপর হচ্ছে COH, তারপর এদিকে হাইড্রোজেন, এদিকে কার্বন, হাইড্রোজেন, CH3, সি, তারপর হচ্ছে হাইড্রোজেন, OH, আর এদিকে CH3। এই টাইপের স্ট্রাকচার ওই যে তোমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ ওইখানে পড়ার কথা, ওইখানে এরকম দেখবা আর কি। তো এইখানে কাইরাল কার্বন বলতে বোঝায় তোমার কম্পাউন্ডে এমন একটা কার্বন যদি তুমি বের করতে পারো, মানে এমন কোনো কার্বন যদি বের করতে পারো যেইটার তোমার চারটা হাতে চারটা কমপ্লিটলি ডিফারেন্ট গ্রুপ আছে, তারাই হচ্ছে কাইরাল কার্বন। যেমন এই কার্বনটার জন্য দেখো, তার বাম হাতে আছে OH, ডান হাতে আছে H, উপরে আছে COOH, নিচে আছে CH3। তো এটা একটা কাইরাল কার্বন। আচ্ছা, সিমিলারলি এইটাতে যদি আসি, একদম নিচের কার্বনটায় দেখো, বাম পাশে আছে হাইড্রোজেন, নিচে আছে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, তোমার চারটা হাতে চারটা ডিফারেন্ট জিনিস, এইখানে তুমি এইভাবে চিন্তা করলে হবে না যে কার্বনের উপরে এটা তো কার্বন আছে আর নিচেও কার্বন আছে, এভাবে না। তোমার হচ্ছে পুরা উপরে কি আছে, মানে এখানে এই কার্বনের উপরের সাইডে পুরাটা কি আছে, টোটালটা কি আছে সেটা চিন্তা করতে হবে। আবার এখানেও নিচে টোটালটা কি আছে সেটা চিন্তা করতে হবে। তো একইভাবে এখানে এই কার্বনটার জন্য যদি দেখো যে এটার বাম পাশে আছে হাইড্রোজেন, ডান পাশে আছে OH, নিচে আছে CH3, আর উপরে আছে এরকম বিশাল একটা 3 কার্বনের চেইন। সো এটা একটা কাইরাল কার্বন, যেহেতু চারটাই ডিস্টিংক্ট, চারটাই আলাদা। তারপর এই কার্বনটার জন্য দেখো, বাম পাশে আছে হাইড্রোজেন, ডান পাশে আছে CH3, উপরে আছে COOH, CHOH, আর নিচে আছে CH3, CHOH। সো এই চারটা কিন্তু ডিফারেন্ট জিনিস, কোনোটার সাথে সেম না। সো মাঝখানেরটা একটা কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে আমরা এরকম স্টার দিয়ে দেখাই, যে কার্বনটা কাইরাল ওইটার পাশে এরকম একটা স্টার দেওয়া থাকে। সিমিলারলি উপরেরটা দেখো, এই কার্বনে উপরে আছে COOH, বাম পাশে আছে H, ডান পাশে আছে OH, আর নিচে আছে এরকম 3 কার্বনের একটা চেইন। সো এটাও একটা কাইরাল কার্বন। এই কার্বনটা কি কাইরাল কার্বন? না, এটার 3 পাশে 3টা হাইড্রোজেন আছে, সো এখানে তো সেম জিনিস চলে আসলো, সো এটা কাইরাল কার্বন না। আচ্ছা, সো একটা ফর্মুলা আছে এরকম যে কোনো একটা কম্পাউন্ডে যদি nটা ডিস্টিংক্ট কাইরাল কার্বন থাকে, n ডিস্টিংক্ট কাইরাল কার্বনস যদি থাকে, তখন সেটার টোটাল 2n অপটিক্যাল আইসোমার পসিবল। n ডিস্টিংক্ট কার্বন থাকলে তুমি এখানে অপটিক্যাল আইসোমার বানাইতে পারবা টোটাল 2n টা। এটা নিয়ে আমরা সামনে আরো দেখব, ঠিক আছে? এটার এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবে এটা। সো কাইরাল কার্বনের ব্যাপারটা আমাদের লাগবে, কারণ কাইরাল কার্বন ছাড়া অপটিক্যাল আইসোমার হইতে পারবে না আর কি। তো এখন আমরা এই অপটিক্যাল আইসোমারিজমের কন্ডিশনগুলো দেখব, যে হোয়াট আর দ্য কন্ডিশনস অফ অপটিক্যাল আইসোমারিজম। সো এখানে হচ্ছে আমরা দেখি অপটিক্যাল আইসোমার্স, ওদের কিছু মানে প্রপার্টি লিখি আর কি, তাহলেই বুঝতে পারবা যে ওদের কন্ডিশন কি কি। তো অপটিক্যাল আইসোমারদের ক্ষেত্রে অবশ্যই যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে কাইরাল কার্বন। এইসব কম্পাউন্ডে কাইরাল কার্বন মাস্ট থাকবে, অ্যাটলিস্ট একটা হইলেও। সো কাইরাল কার্বন থাকবে। দেন সেকেন্ড একটা ফ্যাক্ট হচ্ছে যে ওরা লাইট সেন্সিটিভিটি শো করে। ওরা হচ্ছে লাইট সেন্সিটিভ কম্পাউন্ড, দ্যাট ইজ ওরা লাইটের ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে, লাইটকে রোটেট করাইতে পারে, লাইটের পাথ ডেভিয়েট করে দিতে পারে। সো ওরা হচ্ছে লাইট সেন্সিটিভ কম্পাউন্ডস। ওকে, মানে ওরা লাইটকে রোটেট করাইতে পারে, লাইটের রোটেশনে ওরা ইম্প্যাক্ট ফেলতে পারে। অ্যান্ড আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ওদের, এটার পাশে স্টার দিয়ে রাখো, এটাই মেইন প্রপার্টি, সেটা হচ্ছে যে ওদের এই অপটিক্যাল আইসোমার যারা হয় তাদের নন সুপার ইম্পোজিবল, বাংলায় হচ্ছে এটা অউপরিস্থাপনীয়। ওদের হচ্ছে নন সুপার ইম্পোজিবল বা অউপরিস্থাপনীয় মিরর ইমেজ থাকে। ওকে, সো অপটিক্যাল আইসোমার হওয়ার জন্য কাইরাল কার্বন থাকতে হবে, অ্যান্ড ওরা লাইট সেন্সিটিভ ইউজুয়ালি, অ্যান্ড ওদের অবশ্যই নন সুপার ইম্পোজিবল বা অউপরিস্থাপনীয় তোমার মিরর ইমেজ থাকতে হবে। ঠিক আছে, এটা আমরা একটা এক্সাম্পল দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তার আগে একটু বলি যে লাইট সেন্সিটিভিটির ব্যাপারটা কিভাবে তোমার আমরা চিন্তা করব। তো
আমরা যখন ফিজিক্যাল অপটিক্স পড়াবো ফিজিক্সে, তখন দেখবো যে লাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা একটা এরকম 3D ওয়েভ। সেখানে হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড একটা অ্যাক্সিসে অসিলেট করে। ধরো ইলেকট্রিক ফিল্ড অসিলেট করতেছে হচ্ছে এরকম, এটা হচ্ছে ধরো আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো আমাদের ইলেকট্রিক ফিল্ডগুলো সাপোজ হচ্ছে অসিলেট করতেছে, ধরো আমি এখানে একটা অ্যাক্সিসে চিন্তা করি, ধরো ইলেকট্রিক ফিল্ড অসিলেট করতেছে এইভাবে, ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা এরকম, আর ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশনটা সাপোজ এরকম। মানে দুইটা পারপেন্ডিকুলার অ্যাক্সিসে দুইটা ওয়েভ অসিলেট করতে থাকে, মানে দুইটা ওয়েভ থাকে আর কি। তো লাইট হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড, মানে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড আর চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার কম্বাইন্ড প্রোপাগেশন। ওকে, মানে একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড, মানে একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড আর একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি একই সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে অসিলেট করে, ওই কম্বাইন্ড প্রোপাগেশনটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট বলি। ওকে, সো এগুলো আমরা ফিজিক্যাল অপটিক্স অনেক ডিটেলসে দেখাবো। তো তখন দেখবা যে আসলে লাইটের এই অসিলেশনটা চারদিকে হয়, মানে যে কোনো প্লেনে হইতে পারে, এটা সব দিকে লাইটের এই যে ওয়েভটা আছে সেই ওয়েভটা যে কোনো প্লেনে অসিলেট করতে পারে। তো এই লাইটটা যেহেতু সব দিকে অসিলেট করে, মানে লাইটের যে ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে থাকে, তো আমরা শুধু ওইটার ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টের কথা চিন্তা করব। তো দেখা যায় যে ওই ইলেকট্রিক ফিল্ডটা চারদিকে অসিলেট করতে পারে। আমরা ইউজুয়ালি যে লাইটগুলো দেখি ওইগুলো হচ্ছে এরকম তোমার চারদিকে অসিলেট করে লাইটের ওই ইলেকট্রিক ফিল্ডটা। বাট এক ধরনের তোমার ডিভাইস আছে যেটার নাম হচ্ছে পোলারাইজার। তো পোলারাইজার লাইটকে হচ্ছে পোলারাইজড করে। তো পোলারাইজেশন জিনিসটা কি সেটা একটু শর্টলি বুঝাই বলি। এক ধরনের ডিভাইস আছে হচ্ছে যেটার নাম হচ্ছে পোলারাইজার। তো পোলারাইজার হচ্ছে লাইটকে পোলারাইজড করে, মানে একটা এটাকে বলা হয় নন পোলারাইজড লাইট। আর এই নন পোলারাইজড লাইট যদি তোমার পোলারাইজারের ভিতর ইনসিডেন্ট হয় অ্যান্ড ওইখান থেকে যদি বের হয়ে আসে, তখন লাইটটা পোলারাইজড হয়। তো পোলারাইজড মানে হচ্ছে তোমার ইউজুয়ালি লাইটের এই ওয়েভটা চারদিকে অসিলেট করে। ওকে, তো পোলারাইজার এইটাকে যে কোনো একটা প্লেনে কনফাইন্ড করে দেয়। তো তখন দেখা যায় লাইটটা জাস্ট একটা অ্যাক্সিস বরাবর বা একটা লাইন বরাবর বা একটা প্লেন বরাবর অসিলেট করে। তো এটাকেই বলা হয় হচ্ছে পোলারাইজড লাইট। ওকে, এইগুলোও ফিজিক্যাল অপটিক্সে আছে পোলারাইজেশন। তো এটাকে বলা হয় হচ্ছে পোলারাইজড লাইট। তোমরা একটা পোলারাইজার মানে ডে টু ডে লাইফে প্রায় ইউজ করো, বলতে পারবা সেটার নাম? তোমাদের বাসায় একটা পোলারাইজার আছে, কেউ বলতে পারবা? টর্চ লাইট। হ্যাঁ, আবার বলো। টর্চ লাইট। না, টর্চ লাইট না, টর্চ লাইট পোলারাইজ করে না। টর্চ লাইট তো চারদিকে আলো ছড়াই দেয়। পোলারাইজড লাইটের ভালো এক্সাম্পল হচ্ছে লেজার লাইট। লেজার লাইট কিভাবে একদম সোজা থাকে, সেটা হচ্ছে পোলারাইজড লাইট পাঠানো হয়। আর আরেকটা পোলারাইজার আছে, ওইটা অবশ্য পার্শিয়াল পোলারাইজার, সেটা হচ্ছে সানগ্লাস। সানগ্লাস কিভাবে তোমার এই লাইট, মানে সানগ্লাস পরলে তোমার কেন আরাম লাগে বা তুমি কেন লাইট একটু কম দেখো। তো সানগ্লাস হচ্ছে ওয়ান টাইপ অফ পার্শিয়াল পোলারাইজার, সানগ্লাস হচ্ছে ওয়ান টাইপ অফ পার্শিয়াল পোলারাইজার। আবার ভালো পোলারাইজারের মধ্যে আছে হচ্ছে এক ধরনের সানগ্লাসই পাওয়া যায় যেগুলোর নাম হচ্ছে পোলারাইজড সানগ্লাস বা পোলারাইজার সানগ্লাস। তো পোলারাইজার সানগ্লাস দিয়ে হচ্ছে ওই যে যখন সূর্যগ্রহণ হয় ওইগুলো দেখার জন্য পোলারাইজার গ্লাস পাওয়া যায়। তো ওইগুলো হচ্ছে পুরাপুরি লাইটটা পোলারাইজড করতে পারে। আর নর্মাল সানগ্লাসগুলো হচ্ছে পার্শিয়াল পোলারাইজার। তো এই পোলারাইজড লাইট, তারপর আরো একটা এক্সাম্পল হচ্ছে কখনো যদি সিনেপ্লেক্সে যাও, সিনেপ্লেক্সে যে 3D গ্লাসগুলো দেওয়া হয় ওইগুলো হচ্ছে পোলারাইজার গ্লাস। তো ওই পোলারাইজেশনের মাধ্যমে এখানে হচ্ছে ওই 3D ইফেক্টটা তোমার ব্রেইনে ক্রিয়েট করে আর কি। তো এইটা হচ্ছে মানে এই পোলারাইজারের ভিতর দিয়ে তুমি যদি একটা নন পোলারাইজড লাইটকে পাঠাও, ওইটা এরকম পোলারাইজড হিসেবে বের হবে। ওকে, এখন এই পোলারাইজড লাইটটাকে আমি যদি আরেকটা ডিভাইসের মধ্যে দিয়ে পাস করাই, এই ডিভাইসটার নাম হচ্ছে পোলারিমিটার। তো পোলারিমিটারের ভিতরে হচ্ছে এরকম অপটিক্যাল আইসোমার কম্পাউন্ডের যদি তুমি রাখো, যেমন অপটিক্যাল আইসোমার কম্পাউন্ডের একটা এক্সাম্পল বলতে পারি ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিডকে যদি এরকম পোলারিমিটারের ভিতর রাখো,
অ্যান্ড তুমি যদি এই লাইটটাকে এখান দিয়ে পাস করাও, দেখবা লাইটটা যখন বের হয়ে আসবে তখন এই লাইটটা একটু রোটেট করে গেছে, মানে লাইটটা আগে এইভাবে অসিলেট করতেছিল লাইটের ওয়েভটা, এখন ওয়েভটা এইভাবে অসিলেট করতেছে, একটু রোটেট করছে আর কি। সো এইটাই হচ্ছে অপটিক্যাল আইসোমার, মানে এই টাইপের এই অপটিক্যাল আইসোমার যারা তাদেরকে অপটিক্যাল কম্পাউন্ড বলে আর কি। তো অপটিক্যাল কম্পাউন্ডরাই হচ্ছে লাইট সেন্সিটিভ কম্পাউন্ডস, ওরা লাইটকে রোটেট করাইতে পারে আর কি। আর কেউ যদি অপটিক্যাল কম্পাউন্ড না হয় তার উপর মানে সে লাইটের উপর কোনো ইফেক্ট ফেলতে পারে না। এখানে তুমি যদি এমন একটা কম্পাউন্ড দিতা যেটাতে কাইরাল কার্বন নাই অ্যান্ড যেটা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ নাই, তখন তুমি ওইখান থেকে লাইটটা পাঠাইলে দেখবা যে এটার কোনো চেঞ্জ হয় না, এটা সেম ভাবেই বের হয়ে আসছে। ওকে, আচ্ছা, সো এখন এই জিনিসগুলো আমরা আরো ডিটেলসে দেখবো যে আমরা এই অপটিক্যাল আইসোমার চিনবো কিভাবে আর এটার কি কি সাবক্লাস আছে আর কি। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিই, এই নন সুপার ইম্পসিবল মিরর ইমেজের ব্যাপারটা একটু বুঝাই বলি। তো ধরো এখানে আমি একটা কম্পাউন্ড লিখলাম কার্বন, তারপর এটার সাথে এদিকে আছে একটা হাইড্রোজেন আর এদিকে আছে একটা CH3, দেন আমি এখানে ডট ডট দিয়ে একটা ক্লোরিন অ্যাড করলাম, এখানে ডট ডট দিলাম অ্যান্ড এখানে দিলাম ক্লোরিন, আর এইখানে আমি একটা মোটা দাগ দিলাম অ্যান্ড মোটা দাগ দিয়ে এখানে লিখলাম OH। আচ্ছা, সো এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে এই ডট ডট জিনিসটা কি আর এই মোটা দাগটা কি। ইউজুয়ালি তুমি সবসময় দেখছো যে আমি সিঙ্গেল দাগই দিছি, বাট এখানে একটু ডিফারেন্ট ভাবে লিখছি। তো ইউজুয়ালি আমাদের কেমিস্ট্রিতে যে কম্পাউন্ডগুলো থাকে এগুলো 3D হয়, তো আমরা যখন আঁকি তখন ওইগুলোকে হচ্ছে 2D প্লেনে আঁকি। তো তুমি যদি একটা 2D প্লেনে 3D একটা কম্পাউন্ড বুঝাইতে চাও যে কোনটা সামনে কোনটা পিছনে, তখন তুমি যদি এরকম একটা সিঙ্গেল দাগ দাও, সেই দাগটা বোঝায় যে এই জিনিসটা এই প্লেনের উপরেই আছে। আর তুমি যদি একটা মোটা দাগ দাও, মোটা দাগ দিলে বুঝতে হবে যে এটা স্ক্রিনের বাইরে চলে আসতেছে, আর যদি ডট ডট দাও তাহলে বুঝতে হবে এটা ভিতরের দিকে যাচ্ছে। সো এখানে এই কার্বনটা 3Dতে যদি দেখানো যেত তাহলে দেখতে যে হাইড্রোজেন আর CH3 একই প্লেনে, এই OH-টা হচ্ছে বাইরের দিকে আসছে এরকম, আর ক্লোরিনটা হচ্ছে একটু ভিতরের দিকে আছে। সো এটাই এইভাবে বোঝানো হয়। তুমি হয়তো তোমার বইতে অন্য কোনো চ্যাপ্টারে এরকম কম্পাউন্ড দেখছো, চ্যাপ্টার 3-তে হয়তো দেখছো ফার্স্ট পেপারে, আবার অর্গানিকেও এইখানে দেখবা যে এরকম কম্পাউন্ড। তো এখান থেকে বুঝতে হবে যে এই OH-টা বাইরের দিকে আছে এই প্লেনের, আর এই ডট ডট দিয়ে বোঝাচ্ছি ক্লোরিনটা ভিতরের দিকে আছে। এখন এইটার একটা ডিফারেন্ট কনফিগারেশন আমি এখানে আঁকি, মানে ডিফারেন্ট কনফিগারেশন বলতে আমি এটার একটা মিরর ইমেজ আঁকবো। তো মনে করলাম যে এটা একটা মিরর, অ্যান্ড এখন আমি জাস্ট এটার মিরর ইমেজটা এখানে আঁকবো। সো এই হচ্ছে কার্বন, আমি লেটারগুলো উল্টাবো না, লেটারগুলো সেম থাকতেছে কার্বন। তো OH এইখানে আছে ডান পাশে, তো আমি এইটা আঁকবো এখানে বাম পাশে। আর এইটা হচ্ছে ক্লোরিন, এখানে আসবে, এদিকে আসবে হচ্ছে CH3, আর এদিকে আসবে হাইড্রোজেন। সো আমরা মিরর ইমেজ বের করছি। এখন তারা নন সুপার ইম্পোজিবল কিনা। সুপার ইম্পোজ করা মানে হচ্ছে তোমার একটার উপর আরেকটা বসানো। তো নন সুপার ইম্পোজিবল মানে হচ্ছে একটা আরেকটার উপর বসাইলে সেম হবে না। দ্যাট ইজ, তুমি যদি এই কম্পাউন্ডটাকে এখন এই মিরর ইমেজ করে যে কম্পাউন্ডটা বানাইছো সেটাকে যদি এইখানে নিয়ে আসো, দেখো তো দুইটা কম্পাউন্ড কি সেম হইলো? না। এখানে দেখা যাচ্ছে বাম পাশে CH3 ছিল, বাট মিরর ইমেজের বাম পাশে হচ্ছে ক্লোরিন আছে। আবার এখানে দেখা যাচ্ছে আগে হাইড্রোজেন ছিল, বাট এখন মিরর ইমেজের বাম পাশে আসছে OH। সো তারা কিন্তু সুপার ইম্পোজিবল, তারা কিন্তু সুপার ইম্পোজিবল না। ওকে, সো সুপার ইম্পোজিবল যদি তোমার না হয় তখন অ্যাকচুয়ালি তাদের অপটিক্যাল আইসোমার, মানে যদি নন সুপার ইম্পোজিবল মানে হয়, মানে সুপার ইম্পোজিবল যদি না হয় তখন অপটিক্যাল আইসোমার হইতে পারবে। আর যদি আমি দেখতাম যে মিরর ইমেজটা বের করার পর ওইটাকে এটার উপর যখন বসাইছি সেম জিনিস চলে আসছে, তখন আমি বলবো যে ওরা অপটিক্যাল আইসোমার না। আচ্ছা, সো এখন এখানে দেখো এই দুইটার যেহেতু মানে নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ, দ্যাট ইজ আমি একটার মিরর ইমেজ বের করার পর ওইটাকে ওইটার সামনে আসলে ওভারল্যাপ হয় না, মানে পারফেক্টলি সুপার ইম্পোজ করা যায় না, তখন তারা হচ্ছে অপটিক্যাল আইসোমার হইতে পারবে। এটা একটা কন্ডিশন।
এরকম একটা এক্সাম্পল তোমার হাত, তুমি যদি তোমার লেফট হ্যান্ড নাও আর রাইট হ্যান্ড যদি পাশাপাশি রাখো তখন দেখবা যে একটা আরেকটার মিরর ইমেজ, বা তারা কিন্তু সুপার ইম্পসিবল না, তুমি একটা আরেকটার উপরে বসাইতে পারবে না। তুমি যদি এই ধরো এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড আর এখানে মিরর ইমেজ চিন্তা করতে পারো তোমার রাইট হ্যান্ডটা, তোমার রাইট হ্যান্ডটা কিন্তু এটা মিরর ইমেজ, পাশাপাশি ধরো তাহলে দেখবা যে একটা আরেকটা মিরর ইমেজ। ওকে, সো তুমি এখন এই হাতটাকে যদি এইটার উপরে রাখো, এটাকে যদি এইটার উপরে নিয়ে আসো, কই গেল সব, হ্যাঁ, এটাকে যদি এইটার উপরে নিয়ে আসো তখন দেখবা যে এটা একটা আরেকটার উপর বসে না। ওকে, সো এইগুলাকে বলা হয় নন সুপার ইম্পসিবল। তো নন সুপার ইম্পসিবলের ক্ষেত্রে তোমার কি বলে এটাকে অপটিক্যাল আইসোমার হইতে পারে, এটা একটা কন্ডিশন আর কি। ওকে, আচ্ছা, তো এখন আমরা অপটিক্যাল আইসোমার হওয়ার কন্ডিশন শিখলাম, এখন হচ্ছে আমরা অপটিক্যাল আইসোমার নিয়ে আরো ডিটেলসে পড়বো। তো অপটিক্যাল আইসোমার মানে অপটিক্যাল কম্পাউন্ডসের বা অপটিক্যাল আইসোমারদের দুইটা সাব ক্যাটাগরি আছে। অপটিক্যাল কম্পাউন্ডসদের দুইটা সাব ক্যাটাগরি আছে। তো একটা হচ্ছে এটা তোমাদের ওই যে শুরুর দিকে দেখানো হয়েছিল চার্ট যখন লিখছিলাম, একটা হচ্ছে এনানশিওমার আর আরেকটা হচ্ছে ডায়াস্টেরিও আইসোমার বা ডায়াস্টেরিওমার। এনানশিওমার আর ডায়াস্টেরিওমার, বাংলাতেও এনানশিওমার আর ডায়াস্টেরিওমার। তো আর এখান থেকে আমরা আরো একটা আইডিয়া অবশ্য শিখবো যে এনানশিওমারের সাথে রিলেটেড একটা টপিক আছে রেসিমিক মিক্সচার, বা বাংলায় হচ্ছে রেসিমিক দ্রবণ মিক্সচার, এটা সরি রেসিমিক মিক্সচার বা রেসিমিক দ্রবণ। তো এই রেসিমিক মিক্সচার কি, তারপর এনানশিওমার কি, ডায়াস্টেরিওমার কি, এগুলো আমরা শিখবো। তো তার আগে আমাদের একটা জিনিস আগে শিখতে হবে, সেটা হচ্ছে ডিএল স্ট্রাকচার, ক্যাপিটাল ডি হাইফেন ক্যাপিটাল এল স্ট্রাকচার। এটা কিন্তু স্মল ডি স্মল এল লিখলে ভুল হবে। তো ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল স্ট্রাকচার এটা বলতে কি বোঝায়, তোমরা এটা বোটানিতে হয়তো পড়ছো, যেমন ওই যে বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি ফ্রুক্টোজ, তার আলফা ডি গ্লুকোজ, তারপর এল দিয়েও হয়তো কিছু একটা পড়ছো, এল ল্যাকটিক অ্যাসিড, তারপর ডি ল্যাকটিক অ্যাসিড ইটসেট্রা। তো ডি আর এল এটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্ট্রাকচার কনভেনশন আর কি, মানে কোন একটা স্ট্রাকচার ডি কিনা আর এল কিনা সেটা তোমার আমরা আইডেন্টিফাই করতে পারি। তো ডি আর এল জিনিসটা কি এটা একটু পরে বুঝাবো, আগে দেখাই যে এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো ধরো তোমার কাছে এরকম একটা কম্পাউন্ড আছে COOH, তারপর এখানে আছে হচ্ছে সি, এখানে আরেকটা সি, তারপর এদিকে আরেকটা সি, তারপর এখানে হচ্ছে CH3, এখানে আছে হাইড্রোজেন, এখানে OH, এখানে OH, তারপর এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে OH। ফাইন, সো ফার্স্ট অফ অল দেখি যে এইটা মানে এই ডিএল স্ট্রাকচার ব্যাপারটা অবশ্য শুধু অপটিক্যালদের ক্ষেত্রেই প্রযোজ্য আর কি। ওকে, মানে যারা অপটিক্যাল কম্পাউন্ডস তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, সরি অপটিক্যাল কম্পাউন্ডস না, এটা আমি একটু ভুল বলছি, মানে যখন কাইরাল কার্বন থাকে তখন এই ডিএল স্ট্রাকচার ব্যাপারটা, যখন কাইরাল কার্বন থাকে কোন একটা কম্পাউন্ডে ওই সময় এটা বলা যাবে, আদারওয়াইজ ডিএল স্ট্রাকচারের কোনো ভ্যালু নেই। তো এখানে আমি তোমাদের তিনটা এক্সাম্পল দেখাবো তাহলে বুঝতে পারবা। এখানে আরেকটা দেখো হাইড্রোজেন, তারপর হচ্ছে কার্বন, এদিকে হচ্ছে COOH, তারপর এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে CH3। আরো একটা এক্সাম্পল দেখো সি, তারপর এদিকে হচ্ছে HO, এদিকে হচ্ছে H, নিচে CH3, আর এদিকে হচ্ছে COOH। আমরা একটু দেখি যে এখানে কাইরাল কার্বন আছে কিনা, আদারওয়াইজ তো ডিএল স্ট্রাকচার হবে না। তো এটা একটা কাইরাল কার্বন, দেখো এটার এই পাশে হাইড্রোজেন, এই পাশে OH, এই পাশে COOH, আর এই পাশে একটা বড় চেইন, সো এটা একটা কাইরাল কার্বন। মাঝখানেরটা একটা কাইরাল কার্বন, যে এই পাশে OH, এই পাশে হাইড্রোজেন, এই পাশে CH3OH, আর এই পাশে COOH, সো এটা একটা কাইরাল কার্বন। এইটাও একটা কাইরাল কার্বন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে OH, এই পাশে CH3, আর এই পাশে বিশাল বড় একটা চেইন, এই যে এইটা, সো এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। এইখানে এটা একটা কাইরাল কার্বন, এখানে এটা একটা কাইরাল কার্বন। এখন কিভাবে বুঝবো যে কোনটা ডি কোনটা এল, মানে যে কোনো একটা হবে, এটা ডি হইতে পারে অথবা এল স্ট্রাকচার হইতে পারে। তো এটা বোঝার জন্য একটা রুল আছে, আমরা এখন একটা নতুন রুল শিখবো, সেটা হচ্ছে করণ রুল,
CRN করণ রুল, এটা বইতে নাই। ঠিক আছে, এখানে অনেক কিছুই বইতে নাই, তুমি বইয়ের আইসোমার সেকশনটা একটু খুলে দেখো যে তুমি কোনো কিছু বুঝতে পারো কিনা। মানে এত বিশ্রীভাবে লেখা, সব বইতে, কোনো বইতে এটা আমি কখনো দেখিনি যে একটু সুন্দর করে বুঝায় লেখছে বা ভালোভাবে লেখছে। হাইয়েস্ট বইতে মনে হয় 2-3 পেজ এটা নিয়ে আসে, বাট খুবই জগা খিচুড়ি মার্কা অবস্থা, মানে কি যে লেখছে কিচ্ছু বোঝা যায় না, তুমি এটা বই খুলে দেখতে পারো। আচ্ছা, সো এখানে আমরা একটা নতুন রুল শিখবো, সেটা হচ্ছে করণ রুল। তো করণ রুলের আইডিয়াটা হচ্ছে এখানে সি ফর হচ্ছে সি ওয়ালা কোনো ফাংশনাল গ্রুপ। তো আমরা এখানে সবগুলো ফাংশনাল গ্রুপ দেখবো না, জাস্ট ধরো COOH, তারপর হচ্ছে কার্বনিল গ্রুপ C ডাবল বন্ড O, তারপর হচ্ছে CHO অ্যালডিহাইড আর কি, এটাও যদিও কার্বনিল। সো এইগুলাকে, এই তিনটাকে ধরো আমরা বলতেছি সি। তারপর আর, আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, মানে CH3 C2H5 এটসেট্রা, অর হাইড্রোজেন, হাইড্রোজেনরাও ইনক্লুডেড। আর এন, এন মানে হচ্ছে এন ফর কি না, তো এন মানে হচ্ছে যেগুলো কার্বন নাই, মানে যেই সব ফাংশনাল গ্রুপে কার্বন নাই তারাই হচ্ছে এন। তো এরকম এক্সাম্পল হইতে পারে ধরো NH2, তারপর OH, তারপর আর কি আছে, ক্লোরিন। ঠিক আছে, যেইগুলোতেই কার্বন নাই তারাই হচ্ছে এন। তো করণ রুল অ্যাপ্লাই করে আমরা ডিএল স্ট্রাকচার বের করতে পারি, খুবই সহজ একটা আইডিয়া। ফার্স্টেই একটা কার্বন, একটা কাইরাল কার্বন আছে এরকম কেসে দেখাই। তো একটা কাইরাল কার্বন থাকলে তুমি ফার্স্টে দেখবা যে ওই কাইরাল কার্বনটার চারপাশে কি আছে। তো এইখানে আছে একটা COOH, সো এটা হচ্ছে আমাদের সি, এই যে সি। তারপর এখানে আছে একটা এইচ, এইচ হচ্ছে আর, সো এটা হচ্ছে একটা আর। তারপর CH3 হচ্ছে একটা আর, OH হচ্ছে একটা এন। তো এখন এই লেটারগুলোকে নিচে একটু আলাদাভাবে লিখি, CRRN। তো এখন এই রুলটার নাম কি, করণ রুল, মানে করণ রুল। তো তুমি যেটা করবা ওই সিকোয়েন্সে এইটাই রোটেট করার ট্রাই করবা। তো প্রথমে সি, তারপর আর, তারপর আরেকটা আর, তারপর এন। তো তুমি যদি CRN ফলো করতে যাও, তোমার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করা লাগতেছে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করা লাগতেছে মানে এটা হচ্ছে একটা ডি স্ট্রাকচার। মানে ডি মানে হচ্ছে যখন এই করণ রুলের অনুযায়ী তুমি অ্যান্টি ক্লকওয়াইজ পাবা, তো এটাই হচ্ছে ডি। এই স্ট্রাকচারটা হচ্ছে একটা ডি স্ট্রাকচার, মানে এই কম্পাউন্ডটাকে তুমি একটা ডি কম্পাউন্ড বলতে পারবা। আর এইটাই দেখো, এটাতে এটা হচ্ছে সি, এইটা হচ্ছে এন, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তো তুমি যদি এখন এই লেটারগুলোকে নিচে লেখো CRRN, তো তুমি যদি CRN হিসেবে ঘুরতে চাও তাহলে এইভাবে ঘুরতে হবে, CRRN। সো এইখানে তুমি যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছো, সো এটা হচ্ছে এল স্ট্রাকচার। তো ক্লকওয়াইজ ঘোরা মানে হচ্ছে এল, এটা হচ্ছে একটা এল স্ট্রাকচার, অবশ্যই ক্যাপিটাল এল। স্মল ডি স্মল এল আবার আলাদা জিনিস, ওকে, ওইটাও দেখবো। এবার আসি এইটাতে, যখন অনেকগুলা কাইরাল কার্বন থাকবে আমি তখন কিভাবে এটা বের করব যে কোনটা, এটা ডি স্ট্রাকচার নাকি এল স্ট্রাকচার। এগুলো তোমাদের বোটানিতে অনেক কাজে আসবে। বোটানিতে দেখবা যে ডি ফ্রুক্টোজ ওইগুলার স্ট্রাকচার বোঝার জন্য। তো যখন অনেকগুলা কাইরাল কার্বন থাকবে তখন তুমি নেমিং করার সময় যেভাবে নাম্বারিং করতা ওইভাবে নাম্বারিং করবা। অ্যান্ড দেন 1 নাম্বার কার্বন থেকে সবচেয়ে দূরে যে তোমার কাইরাল কার্বনটা আছে, মানে ফার্দেস্ট যে কাইরাল কার্বনটা আছে ফ্রম 1 নাম্বার কার্বন, সেইটাই হচ্ছে তোমার, মানে সেটাতেই আমাদের করণ রুলটা অ্যাপ্লাই করা লাগবে। তো 1 নাম্বার কার্বন থেকে সবচেয়ে দূরে, সবচেয়ে ফার্দেস্ট এই কাইরাল কার্বন হচ্ছে এইটা 4 নাম্বারটা। সো আমরা এইখানে হচ্ছে করণ রুল অ্যাপ্লাই করব। ওকে, সো এখানে যদি করণ রুল অ্যাপ্লাই করি, দেখো এই পাশে আছে আর, এইটা হচ্ছে একটা আর, এটা হচ্ছে একটা এন, আর এই পাশে আছে একটা বিশাল বড় কার্বন চেইন। তো এটা পুরাটা একটা কার্বনের চেইন, দ্যাট ইজ ফাংশনাল গ্রুপ হচ্ছে কার্বন রিলেটেড সামথিং। সো এইটা হচ্ছে একটা সি, এই পুরাটা হচ্ছে একটা সি, এখানে এই পুরাটা হচ্ছে একটা সি। সো এখন তুমি যদি CRN অ্যাপ্লাই করো তাহলে তুমি দেখবা CRRN, তুমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছো। সো এটা হচ্ছে ডি স্ট্রাকচার ফলো করে, এটা হচ্ছে ডি স্ট্রাকচার।
সো এখান থেকে আমরা বুঝলাম যে জাস্ট কর্ন রুল অ্যাপ্লাই করে দেখতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ। আচ্ছা, ডি এর ফুল ফর্ম হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, আর এল এর ফুল ফর্ম হচ্ছে লেভো রোটেটরি। লেভো বানান মনে হয় এরকম, আমি ঠিক শিওর না, একটু দেখে নিও। আচ্ছা, মানে এইটা হচ্ছে ডি আইসোমার, এই বাম পাশে যেটা আছে এটা হচ্ছে ডি আইসোমার। তারপর এইটা, এখানে দুইটা কম্পাউন্ড কিন্তু সেম ছিল, জাস্ট রোটেশন আলাদা। তো এটা হচ্ছে একটা ডি আইসোমার, এটা একটা ডি আইসোমার, আর এটা একটা এল আইসোমার। একটা ডেক্সট্রো রোটেটরি আর একটা ল্যাভো রোটেটরি। আচ্ছা, সো যেটা বললাম যে স্মল ডি আর স্মল এল কিন্তু ডিফারেন্ট জিনিস। তো স্মল ডি আর স্মল এল হচ্ছে, ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল হচ্ছে স্ট্রাকচার, আর স্মল ডি আর স্মল এল হচ্ছে রোটেশন, মানে লাইটকে কোন দিকে রোটেট করবে সেইটা। তো স্মল ডি মানে হচ্ছে লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করায়, মানে এটা যদি লাইট হয়, ধরো একটা লাইট রে এরকম আসতেছে, এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাই দেয় তখন, মানে এই যে এইভাবে রোটেট করাই দিছে, তখন এটা হচ্ছে ডি রোটেশন। এই ডি দিয়ে হচ্ছে আমরা ওই ভ্যালুটা বুঝাই যে এটা কত ডিগ্রি ঘোরানো হয়েছে, ডি হচ্ছে ওই ভ্যালুটা আর কি। সো ডি রোটেশন মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অফ লাইট, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, বা এটাকে প্লাস রোটেশনও বলে। মানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেমন আমরা অ্যান্টি ক্লকওয়াইজকে প্লাস বলি, এখানেও তাই। রোটেশনের ক্ষেত্রেও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে প্লাস রোটেশন। এটা ইউজুয়ালি অ্যাঙ্গেল দিয়ে বোঝানো হয়। আর স্মল এল এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, মানে লাইটের যদি ক্লকওয়াইজ রোটেশন করায় দেওয়া হয় সেটা হচ্ছে এল রোটেশন, আর ওইটা একটা মাইনাস ভ্যালু। ওকে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। আচ্ছা, ডি রোটেশন কারা করায়? ডি রোটেশন করতে পারে যাদের ডি স্ট্রাকচার, মানে যারা ডি স্ট্রাকচারের কম্পাউন্ড বা যারা ডি আইসোমার, তারাই হচ্ছে ডি রোটেশন করায়। আর যারা এল আইসোমার বা এল স্ট্রাকচার ফলো করে তাদের রোটেশনটা হচ্ছে স্মল এল। খুবই ইজি, মানে দুইটা একই জিনিস টাইপের, বাট একটা স্ট্রাকচার আর একটা হচ্ছে রোটেশন। তোমাদের একটা এক্সাম্পল দেখে এটার, যেমন ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের দুইটা স্ট্রাকচার আঁকবো, একটা হচ্ছে COOH, তারপর হচ্ছে সি, মানে এই যে একটু আগে যেটা লিখছিলাম আর কি ওইটাই, আর এদিকে হচ্ছে CH3। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা একটু মুখস্থ রাখো, MCQতে আসে ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা কোনটা, বা অনেক সময় সিকিউর 1 নম্বরেও দেয় যে ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা লেখো। এটা একটা আঁকলাম, আর আরেকটা আঁকলাম এইভাবে COOH, সি, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H, আর এখানে হচ্ছে CH3। আচ্ছা, এখন তুমি যদি কর্ন রুল অ্যাপ্লাই করো তাহলে এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, ক্যাপিটাল ডি ল্যাকটিক অ্যাসিড, আর এইটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। অ্যান্ড এইখানে ডি ল্যাকটিক অ্যাসিডের রোটেশন হচ্ছে ডি টাইপের, সে ডি রোটেশন করায়, অ্যান্ড এটা হচ্ছে প্লাস 2.3 ডিগ্রি। মানে এটা তুমি যদি ওই পোলারিমিটারের ভিতর রাখো, অ্যান্ড তুমি যদি এটার ভিতর দিয়ে একটা প্লেন পোলারাইজড লাইটকে পাঠাও, পোলারাইজড লাইটকে তোমার প্লেন পোলারাইজড লাইটও বলে, মানে কারণ একটা প্লেনে পোলারাইজ করা হয়। তো এটার ভিতর দিয়ে যদি একটা প্লেন পোলারাইজড লাইটকে পাঠাও, তখন দেখা যায় যে ওইটা 2.3 ডিগ্রি ঘুরে যায় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, মানে এইভাবে 2.3 ডিগ্রি ঘুরে যাবে। আর এল ল্যাকটিক অ্যাসিড যদি রাখো, তখন ওর রোটেশনটা হবে এল টাইপের, স্মল এল রোটেশন, অ্যান্ড সেই রোটেশনের ভ্যালু হবে -2.3 ডিগ্রি। এটা হচ্ছে মাইনাস রোটেশন। ওকে, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই দিবে। সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? আমাদের আরেকটু বাকি আছে, আমরা এখন এনানসিয়ামার আর ডায়াস্টোরিয়ামারটা দেখে শেষ করব। বাট এটা আজকে শেষ দিব, বিকজ তোমাদের যেহেতু এক্সামে আছে, আর এই টপিকটা বেশ কনফিউজিং লাগে অনেকের কাছে, সো এর জন্য আমি একটু সহজভাবে পড়ানোর চেষ্টা করছি আর কি। দেখো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? আচ্ছা, সো এখন আমরা, হ্যাঁ বলো। এই যে COOH এর কার্বনটা কি কাইরাল কার্বন কিনা? না কাইরাল কার্বন? না না, এইখানে তোমার দেখো দুই পাশে তো তোমার, এখানে অ্যাকচুয়ালি এটা কাইরাল কার্বন না, কেন এই যে দেখো
OH OH, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আগের যেই স্ট্রাকচারটা ছিল এই যে বড়টা যে ওইটা। হুম। ও ধরো এখানে যদি H থাকে সেটা বলতেছো? জি ভাই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আসলে আমরা, আচ্ছা সরি সরি, এখানে তো এটা ভুল আঁকছি, এরকম হওয়ার কথা তাই না? এটা কেন কাইরাল কার্বন হবে না, কারণ এখানে দুইটা বন্ড তো একটার সাথে লাগানো। তো তুমি ব্যাপারটা চিন্তা করতে পারো, দুই হাতে দুইটা অক্সিজেন আছে, বুঝছো? তো এখানে চারটা হাত তো থাকলো না, সো এটা সিঙ্গেল বন্ড হইতে হবে সবগুলো, বুঝছো? কাইরাল কার্বনে অবশ্যই সবগুলো সিঙ্গেল বন্ড দিয়ে বলতে হবে। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এনানশিওমার। মানে এই আমরা এতক্ষণ হচ্ছে এখনো কিন্তু অপটিক্যাল কম্পাউন্ডের মানে অপটিক্যাল আইসোমারের মানে সাব ক্লাসগুলো দেখায়নি, ওইগুলোই এখন দেখব। যে এক ধরনের অপটিক্যাল আইসোমারকে তোমার এনানশিওমার বলে, এনানশিওমার, বাংলাতেও এনানশিওমার। তো এনানশিওমার কারা? এনানশিওমার হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস বা আলোক সক্রিয় সমাণু বা আলোক সক্রিয় যৌগ, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তো অপটিক্যালি অ্যাক্টিভ বলতে কি বুঝাইতেছি একটু পরে বুঝবা। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস অ্যান্ড তাদের ভিতর অবশ্যই কাইরাল কার্বন থাকবে। সরি সরি, কাইরাল কার্বনের ব্যাপারটা তো আসলে অপটিক্যালি অ্যাক্টিভের ভিতরেই কভার হয়ে যাইতেছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এনানশিওমারদের একটা অল্টারনেট নেম হচ্ছে কাইরাল কম্পাউন্ড বলা হয় ওদেরকে, ঠিক আছে? এনানশিওমার ওদেরকে কাইরাল কম্পাউন্ডও বলা হয়। কাইরাল কার্বন আর কাইরাল কম্পাউন্ড কিন্তু আলাদা। এই কাইরাল কম্পাউন্ড হচ্ছে এনানশিওমারের একটা সিনোনিম আর কি। তো এনানশিওমারের কি কি প্রপার্টি আছে দেখো। যে ফার্স্ট অফ অল ওরা তো অপটিক্যাল কম্পাউন্ড, আমরা অপটিক্যাল কম্পাউন্ড কারা দেখে আসছি বা অপটিক্যাল আইসোমার কারা হয় এটা দেখে আসছি, যে ওদের ক্ষেত্রে তোমার কাইরাল কার্বন থাকবে, অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। তারপর ওরা লাইটকে রোটেট করাইতে পারে কোনো একটা ডিরেকশনে, ডিরেকশন ডিতে বা এলে। তারপর মানে লাইট সেন্সিটিভ ওরা। আর ওদের হচ্ছে নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ থাকে। বা অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে অপটিক্যাল কম্পাউন্ড। তো অপটিক্যাল কম্পাউন্ডদের মধ্যে কাদেরকে আমরা এনানশিওমার বলবো? তো উপরে একটা কথা লিখছি দেখো, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। ওকে, তো অপটিক্যাল কম্পাউন্ড সবাই অনেকেই হইতে পারে, মানে এই কয়টা তোমার প্রপার্টি থাকলেই অপটিক্যাল কম্পাউন্ড হইতে পারে। বাট অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কারা? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হচ্ছে এরকম যে, এটা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিয়ে দেখালে বুঝবা। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হওয়ার জন্য ওই কম্পাউন্ডটার একটা মিরর ইমেজ, মানে মিরর ইমেজ থাকবে, অ্যান্ড এই মিরর ইমেজটাই হচ্ছে ওর এনানশিওমার। মানে একটা অপটিক্যাল কম্পাউন্ড আছে, তার ভিতর হচ্ছে কাইরাল কার্বন আছে, সে লাইটকে রোটেট করায়, তার নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ আছে, অ্যান্ড ওই মিরর ইমেজটাই হচ্ছে অ্যাকচুয়ালি এনানশিওমার। ওকে, তো এখন এখানে করে দেখাই তাহলে বুঝতে পারবে। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে এটা ক্লিয়ারলি বুঝবা। তো ধরো আমি এখানে ওই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিডটা আবার রাখি, COOH, তারপর হচ্ছে COH, এদিকে H, এদিকে হচ্ছে CH3, আর আরেকটা হচ্ছে এটার মিরর ইমেজ নেই, ঠিক আছে? আমরা জানি যে ওর নন সুপার ইম্পোজিবল একটা মিরর ইমেজ থাকবে, যেহেতু একটা অপটিক্যাল কম্পাউন্ড। আমরা যদি ওর নন সুপার ইম্পোজিবল একটা মিরর ইমেজ নেই, সেটা হবে OH, তারপর C, এটা কাইরাল কার্বন, এদিকে হচ্ছে COOH, তারপর এটা হচ্ছে H আর CH3। তো এটা হচ্ছে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এটার রোটেশন হচ্ছে +2.3 ডিগ্রি, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর এটার রোটেশন হচ্ছে -2.3 ডিগ্রি। সো এই যে দুইটা কম্পাউন্ড দেখতেছো, দুইটাই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। আর মানে মেইন কথা হচ্ছে এই দুইটাই হচ্ছে অপটিক্যালি মানে অপটিক্যাল কম্পাউন্ড, বা দুইটাই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, অ্যান্ড একটা আর একটা মিরর ইমেজ। সো মিরর ইমেজ হওয়া মানেই হচ্ছে ওরা এনানশিওমার।
এখন এখানে আমরা একটু টেস্ট করে দেখতে পারি ব্যাপারটা যে এটা একটা অপটিক্যাল কম্পাউন্ড কিনা। কিভাবে বুঝবো? দেখো একটা কাইরাল কার্বন আছে, আর কাইরাল কার্বন অ্যান্ড এইটার যে মিরর ইমেজটা সেটা হচ্ছে এই যে এইটা, অ্যান্ড এইটা ওর সাথে নন সুপার ইম্পোজিবল। আবার এইটার জন্য যদি চিন্তা করো তাহলে এখানে একটা কাইরাল কার্বন আছে অ্যান্ড এইটারও নন সুপার ইম্পোজিবল একটা মিরর ইমেজ আছে এই পাশে। তো এই যে যে যার ইমেজ তারা হচ্ছে এনানসিওমার, মানে একটা অবজেক্ট আর তার ইমেজকে হচ্ছে এনানসিওমার বলা হয়। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ধরো মিররের সামনে তুমি হিউম্যান দাঁড়াইলা আর ইমেজটাও কিন্তু একটা হিউম্যানই আসবে। ওকে, অ্যান্ড তোমার ইমেজ কিন্তু তোমার সাথে সুপার ইম্পোজিবল না। সো তুমি আর তোমার ইমেজ হচ্ছে এনানসিওমার। আবার একটা মিররের সামনে তুমি যদি একটা ডগকে রাখো তাহলে এই পাশেও তুমি একটা ডগ দেখবা, ডগের সাথে ডগের ইমেজ কিন্তু নন সুপার ইম্পোজিবল, অ্যান্ড এই ডগটা আর তার ইমেজটা একজন আরেকজনের এনানসিওমার। কিন্তু তুমি যদি নিজেকে একটা ডগের সাথে কম্পেয়ার করো তাহলে তুমি আর ডগ দুইজনের ভিতরেই হয়তো কাইরাল কার্বন আছে, দুইজনেরই আলাদাভাবে নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ এক্সিস্ট করে, কিন্তু তোমার ইমেজ ডগ না, আবার ডগের ইমেজ তুমি না। সো তোমরা দুইজন তখন হচ্ছে ডায়াস্টেরিওমার। এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে বুঝাই বললে আর কি। মানে মিরর ইমেজগুলো হচ্ছে পরস্পরের এনানসিওমার, আর যারা মিরর ইমেজ না, মানে যারা এনানসিওমার না, তারাই হচ্ছে ডায়াস্টেরিওমার। ওকে, সো এই হচ্ছে এখন এখানে একটা ব্যাপার দেখো, যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে এনানসিওমার অবশ্যই থাকবেই। মানে ইফ দ্যার ইজ অনলি ওয়ান কাইরাল কার্বন, দেন enantiomers মাস্ট এক্সিস্ট। তখন এনানসিওমার্স থাকবেই। ওকে, মাল্টিপল থাকলে নাও থাকতে পারে। ওকে, তো ওইটা দেখবো আমরা। এখন একটা মজার জিনিস দেখো, যে এইটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, এইটা মানে এটা হচ্ছে তোমার কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায়, আর এল ল্যাকটিক অ্যাসিড হচ্ছে অপোজিট দিকে ঘুরায়, দ্যাট ইজ ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরায়। তো এখন আমি যদি এখানে একটা কাজ করি, ধরো আমি এই দুইজনের একটা ইকুইমোলার মিক্সচার বানাই, বা বাংলায় হচ্ছে একটা সমমোলার মিশ্রণ বানাই, ইকুইমোলার মিক্সচার বা সমমোলার মিশ্রণ, মানে এইটা যত মোল নিব এটাও তত মোল নিব, এই দুইটা মিক্স করে একটা মিক্সচার বানাইলাম। তখন কি হবে বলতো? ওই মিক্সচারটা তুমি যদি এখন একটা পোলারিমিটারে রাখো, পোলারিমিটারে আগে ডি ল্যাকটিক অ্যাসিড রাখলে দেখা যেত এটা এরকম কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে 2.3 ডিগ্রি ঘুরতো, আর এল ল্যাকটিক অ্যাসিড রাখলে দেখা যেত যে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে 2.3 ডিগ্রি ঘুরাইতো। এখন তুমি যদি দুইটাকে মিক্স করে, মানে সমান সমান অ্যামাউন্টে মিক্স করে তারপর পোলারিমিটারে রাখো, তখন তুমি লাইটটাকে কিভাবে দেখতে পাবো বলো তো? বলো। চেঞ্জ হবে না। হ্যাঁ, এটার ডিরেকশন আসলে চেঞ্জ হবে না। সো তখন কিন্তু এই মিক্সচারটা, এখানে তুমি যে মিক্সচারটা দিছো সেটা কিন্তু আবার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এই দুইটার ইকুইমোলার মিক্সচার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বা লাইটের প্রতি আসলে আর সেন্সিটিভ না, দ্যাট ইজ ও লাইটকে রোটেট করাইতে পারে না, মানে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। ডি ল্যাকটিক অ্যাসিড ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 2.3 ডিগ্রি ঘুরাইতে যাবে, এল ল্যাকটিক অ্যাসিড ওকে 2.3 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাইতে যাবে। সো দেখা যাবে এটা রোটেটই হবে না। সো এই ইকুইমোলার মিক্সচারটারই স্পেশাল নাম হচ্ছে রেসিমিক মিক্সচার। এটাই হচ্ছে রেসিমিক মিক্সচার। সো তুমি যদি একটা ডি কম্পাউন্ডের সাথে তারই এল কম্পাউন্ড এরকম ইকুইমোলার মিক্সচার করো, তখন যে মিক্সচারটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে রেসিমিক মিক্সচার। এটা একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচার। এটা লাইটের কোনো চেঞ্জ করতে পারে না। এটা বানানোর জন্য তোমার মেইনলি ডি আর এল কে একসাথে মিশানো লাগে ইকুইমোলার ওয়েতে, কোনো একটা বেশি দিলে আবার ওইটার দিকে রোটেট করবে। ওকে, আচ্ছা। আর সো আমাদের এনানসিওমার হইল, রেসিমিক মিক্সচার হইল, এরপর লাস্ট ওয়ান ডায়াস্টেরিওমার, বা বাংলায়
বললো ডায়াস্টেরিওমার, আর এটার আরেকভাবে লেখা যায় ডায়াস্টেরিও আইসোমার, ওইভাবেও লিখতে পারো। তো ডায়াস্টেরিওমার হচ্ছে যারা এনানসিওমার না, যেমন ওই যে তুমি আর একটা ডগ, তোমরা দুইজনই হয়তো অপটিক্যাল কম্পাউন্ড বা লাইটের প্রতি সেন্সিটিভ, বাট একজন আর একজনের ইমেজ না, সো তোমরা হচ্ছে ডায়াস্টেরিওমার। তো ডায়াস্টেরিওমার বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখাই। ধরো COOH, তারপর এটা হচ্ছে একটা কাইরাল কার্বন, এখানে ক্লোরিন, এখানে হচ্ছে হাইড্রোজেন, তারপর এখানে আরেকটা কাইরাল কার্বন, এখানে হচ্ছে OH, আর এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে CH3। তো এখন আমরা কিন্তু শুরুতে একটা কথা বলে আসছিলাম যে কোনো একটা কম্পাউন্ডে যদি এনটা কাইরাল কার্বনস, এনটা ডিস্টিংক্ট কাইরাল কার্বনস থাকে, এন ডিস্টিংক্ট কাইরাল কার্বনস থাকে, মানে আলাদা আলাদা কাইরাল কার্বন যদি থাকে, তখন টোটাল 2 টু দি পাওয়ার এনটা অপটিক্যাল কম্পাউন্ড বা অপটিক্যাল আইসোমার থাকবে। 2 টু দি পাওয়ার এনটা অপটিক্যাল আইসোমার বা কম্পাউন্ড থাকবে। এটা কিভাবে আসছে? পারমুটেশন কম্বিনেশন আইডিয়া থেকে। তো এখন আমরা এখানে এই জিনিসটা ট্রাই করে দেখি। যেমন এইখানে দুইটা কাইরাল কার্বন আছে, এই একটা আর এই একটা। উপরের কাইরাল কার্বনটার বামে আছে হাইড্রোজেন, এখানে COOH, এখানে Cl, আর এখানে এই গ্রুপটা। আর নিচের কাইরাল কার্বনটাতে এই পাশে হাইড্রোজেন, এই পাশে OH, আর এই পাশে CH3। সো দুইটা কাইরাল কার্বন কিন্তু আলাদা আলাদা, মানে দুইটা কাইরাল কার্বনের মধ্যে কিন্তু কোনো সিমিলারিটি নেই, কারণ এই কাইরাল কার্বনের মেম্বারগুলো হাইড্রোজেন, COOH আর Cl, আর এই কাইরাল কার্বনের মেম্বারগুলো হাইড্রোজেন, CH3 আর OH। সো তারা ডিফারেন্ট। তো দুইটা ডিস্টিংক্ট কাইরাল কার্বন আছে, সো আমার 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4টা অপটিক্যাল আইসোমার এখান থেকে পাওয়া যাবে। সো এইটা নিজে একটা। এখন বাকিগুলো কিভাবে ফর্ম করে দেখো। এখন আমরা এখানে এই প্রথম যে কাইরাল কার্বনটা আছে, ধরো এইটার দুইজনকে সোয়াপ করে দিলাম আর নিচের জনকে আনচেঞ্জ রাখলাম। সো এইটা একটা কনফিগারেশন। আবার ধরো আমি এইখানে তোমার প্রথম জনকে আনচেঞ্জ রাখলাম, মানে প্রথম কাইরাল কার্বনের দুই পাশের জনকে আনচেঞ্জ রাখছি, বাট নিচেরটাকে আমি সোয়াপ করে দিছি। সো এই পাশে OH আসছে আর এই পাশে H আসছে। আবার ধরো আমি দুইটাকেই সোয়াপ করে দিছি, তাহলে আমি পাবো COOH, C স্টার, এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, তারপর এখানে C স্টার, এখানে হচ্ছে OH, আর এই পাশে হাইড্রোজেন, আর এটা হচ্ছে CH3। সেই যে 4টা কনফিগারেশন, টোটাল হচ্ছে 2 টু দি পাওয়ার 2। তো ওরা সবাই হচ্ছে অপটিক্যাল আইসোমার, কারণ ওরা সবাই হচ্ছে, ওদের সবার মধ্যে অপটিক্যাল আইসোমারের হওয়ার যে কন্ডিশনগুলো ছিল সেগুলো আছে, যে ওদের সবার ভিতর কাইরাল কার্বন আছে, প্রত্যেকের নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ আছে, আর সবাই হচ্ছে লাইট সেন্সিটিভ। তো এখন দেখো 4টা অপটিক্যাল আইসোমার আছে, মানে আমার টোটাল অপটিক্যাল আইসোমার হচ্ছে 4টা, টোটাল 4 অপটিক্যাল আইসোমার্স। ঠিক আছে? তো এখন এখানে আমরা বলছিলাম এনানসিওমার হচ্ছে যারা, মানে যেই সব অপটিক্যাল আইসোমাররা একজন আরেকজনের মিরর ইমেজ। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা, এই দুইজন কিন্তু দুইজনের মিরর ইমেজ। মানে আমি যদি এখানে বোঝার সুবিধার্থে এখানে A দেই, এটাকে নাম দেই B, এটা হচ্ছে C, আর এটা হচ্ছে D, তাহলে দেখো এখানে এনানসিওমার কারা। এনানসিওমার হচ্ছে A আর D, মানে A আর D হচ্ছে এনানসিওমার অফ ইচ আদার, কারণ এইটার সামনে যদি একটা মিরর বসাও, ওইটা যদি একটা মানে ইমেজ আঁকো, তাহলে এইটা পাওয়া যাবে। সো ওরা হচ্ছে একজন আরেকজনের মিরর ইমেজ। আরেকটা এনানসিওমার হচ্ছে এই যে B আর C। এখানে যদি একটা মিরর চিন্তা করো, দেখো এটা আর এটার ইমেজ। ওকে, সো এরকম যদি মিরর ইমেজ পাওয়া যায় তখন ওরা হচ্ছে এনানসিওমার। সো B আর C ও হচ্ছে এনানসিওমার। আচ্ছা, আর ডায়াস্টেরিওমার কারা? যারা এনানসিওমার না তারাই হচ্ছে ডায়াস্টেরিওমার। মানে এটা যদি একটা লেম ডেফিনেশন হইলো, বাট এভাবে তুমি দিতে পারবা আর কি।
এনানসিওমারকে আগে ডিফাইন করে দেন তুমি ডায়াস্টেরিওমার বললো আর কি, যে ডায়াস্টেরিওমার হচ্ছে যারা পরস্পর এনানসিওমার না। তো এখানে দেখো এ আর বি কিন্তু একজন আরেকজনের মিরর ইমেজ না। সো ডায়াস্টেরিওমার আসলে অনেকগুলো হবে, এ আর বি, তারপর এ আর সি, তারপর বি আর ডি, তারপর হচ্ছে সি আর ডি। টোটাল 4টা ডায়াস্টেরিওমার এখানে আছে। ওকে, সো এইগুলো হচ্ছে এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের আইডিয়া। সবাই কি বুঝছো এটা? এনানসিওমার আর ডায়াস্টেরিওমার মানে সহজভাবে বললে অপটিক্যাল আইসোমারদের মধ্যে যারা মিরর ইমেজ একজন আরেকজনের ওরা এনানসিওমার, আর যারা মিরর ইমেজ না ওরা একে অপরের ডায়াস্টেরিওমার। এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, এমসিকিউতেও আসে, সিকিউতেও আসে। এখন কিছু অপশনাল জিনিস দেখাই, এগুলো খুব একটা আসে না, বাট তুমি জানার জন্য লিখে রাখতে পারো। এগুলো অ্যাডমিশন টেস্টও আসলে আসে না, এগুলো মানে আমি শিখছিলাম এর জন্য তোমাদের দেখাই দিচ্ছি। তো আমরা দেখছি যে যদি এনটা ডিস্টিংক্ট কাইরাল কার্বন থাকে, এন ডিস্টিংক্ট কাইরাল কার্বনস, মানে সবগুলো সবার থেকে আলাদা, প্রত্যেকটা আলাদা, তখন 2 n টা অপটিক্যাল আইসোমার থাকে। বাট এই একটু আগে যেটা দেখাইলাম, সো টোটাল 2 n টা অপটিক্যাল আইসোমার থাকবে। আর যদি এনটা কাইরাল কার্বনই সেম হয়, ওকে, এনটা কাইরাল কার্বনই হচ্ছে একই, এন আইডেন্টিক্যাল কাইরাল কার্বনস, মানে প্রত্যেকটা একই কাইরাল কার্বন, একদম একই রকম দেখতে। তো এই এনটা যদি ইভেন হয় তখন 2 n-1টা অপটিক্যাল আইসোমার থাকবে, আর 2 ডিভাইডেড বাই 2টা মেসো কম্পাউন্ড থাকবে। তো এই মেসো জিনিসটা কি একটু পরে বলতেছি। অ্যান্ড আরেকটা ফর্মুলা হচ্ছে এনটা আইডেন্টিক্যাল কাইরাল কার্বন আছে অ্যান্ড এন হচ্ছে অড, n identical chiral carbons but n is odd, তখন 2 n-1 minus 2 n-1/2টা অপটিক্যাল আইসোমার থাকবে, আর 2 n-1/2টা মেসো কম্পাউন্ড থাকবে। তো এটা অপশনাল, এটা তুমি যদি বাদ দিতে চাও কোনো সমস্যা নেই। এইগুলা হচ্ছে তোমার এই ফর্মুলাগুলো হচ্ছে তোমার পারমুটেশন কম্বিনেশন থেকে আসছে আর কি। কাইরাল কার্বনের ওই দুই পাশে দুইটা জিনিস ঘুরায় টুরায় কতভাবে কি করা যায় ওইখান থেকে এই ফর্মুলাগুলো আসছে। তুমি এটা চাইলে পুরোপুরি স্কিপ করতে পারো, কোনো সমস্যা হবে না। বাট এখানে একটা জিনিস তোমার শিখতে হবে, সেটা হচ্ছে এই মেসো কম্পাউন্ড। সো মেসোটা কি এটা দেখো, মেসো কম্পাউন্ড কারা? মেসো কম্পাউন্ডসরা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে ওরা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড না, বা ওরা অপটিক্যাল আইসোমার না, ওরা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মানে ওদের ভিতর অপটিক্যাল কম্পাউন্ড হওয়ার ক্যারেক্টারিস্টিক্স আছে, বাট স্টিল ওরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিভাবে ওরা? যে ওদের ভিতর একটা প্লেন অফ সিমেট্রি থাকে বা একটা প্রতিসাম্যের তল থাকে, প্লেন অফ সিমেট্রি, আর ওদের কোনো মিরর ইমেজ পসিবল না, no mirror image is possible, আচ্ছা। সো এখানে নো মিরর ইমেজ ইজ পসিবল, আর এইখানে তোমার রোটেশনের অ্যামাউন্টটা, মানে ও লাইটকে আসলে রোটেট করাইতে পারে না, সো রোটেশনের অ্যামাউন্টটা হচ্ছে 0, এখানে 0 ডিগ্রি রোটেশন হয়। তো ইনঅ্যাক্টিভ কেন? মানে ইনঅ্যাক্টিভ মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন বলতেছি? বিকজ এখানে একটা প্লেন অফ সিমেট্রি থাকে। তো এটা একটা এক্সাম্পল, একটাই এক্সাম্পল দেখাবো, তো এটা দিয়ে এটা বুঝতে পারবা। যেমন এই স্ট্রাকচারটা এইচ, তারপর হচ্ছে এখানে সি, তারপর COOH, তারপর হচ্ছে OH, অ্যান্ড সেম জিনিস আমি এখানে আবার রাখলাম CHOH আর হচ্ছে COOH। তো এখন এখানে দেখো এই কম্পাউন্ডটার ভিতরে এরকম একটা লাইন অফ সিমেট্রি এক্সিস্ট করে যেটার দুই পাশে দেখতে একই রকম, মানে এটা একটা মিররের মতো কাজ করে। মানে একটা কম্পাউন্ডের ভিতরেই তুমি যদি এরকম দেখতে পাও
যে একটা পোর্শন আর একটা পোর্শনের মিরর ইমেজ, তখন তুমি বলতে পারবা যে এটা হচ্ছে একটা মেসো টাইপের কম্পাউন্ড। তো এখানে তুমি যদি কর্ন রুল অ্যাপ্লাই করো তাহলে দেখবা এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন। তাহলে এইটা হচ্ছে +2 ডিগ্রি রোটেশন করানোর চেষ্টা করে, এটা মানে আগে থেকেই বের করে রাখা 2 ডিগ্রি। আর দেখা যায় এইটা হচ্ছে -2 ডিগ্রি রোটেশন করার ট্রাই করে। সো ওভারঅল এই কম্পাউন্ডটার জন্য লাইটের রোটেশন হয় +2 + -2, দ্যাট ইজ 0 ডিগ্রি। দ্যাট ইজ এখানে একটা ইন্টারনাল কম্পেনসেশন হয়ে যায়, বা ইন্টারনালি এটা ব্যালেন্সড হয়ে যায় আর কি। এটাকে বলে ইন্টারনাল কম্পেনসেশন। তো ইন্টারনাল কম্পেনসেশন থাকে এই প্লেন অফ সিমেট্রির জন্য। তো এখানে কোনো রোটেশন হয় না, সো নিট রোটেশনটা হয় 0 ডিগ্রি। আর এই টাইপের কম্পাউন্ডকে আমরা বলি মেসো কম্পাউন্ড। তো একটু ফাইনালি মনে করাই দিই ইনঅ্যাক্টিভ কখন কখন, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কারা হইতে পারে। একে তো কাইরাল কার্বন না থাকলে ওই কম্পাউন্ড অবভিয়াসলি তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কাইরাল কার্বন না থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার প্রশ্নই আসে না। আর যদি কাইরাল কার্বন থাকে, যদি থাকে তখন আবার রেসিমিক মিক্সচার হইলে ওইটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তখন নিট রোটেশনটা 0 হয়। আর মেসো কম্পাউন্ডের ক্ষেত্রে ইন্টারনাল কম্পেনসেশনের জন্য এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। সো এই হচ্ছে আমাদের আইসোমারিজম শেষ। সো আমরা এই গত ক্লাসে দেখাইছিলাম হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, আর আজকে দেখলাম হচ্ছে তোমার স্টেরিও আইসোমারিজম। সো ওভারঅল আইসোমারিজম থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কোথাও বুঝো নাই এরকম থাকলে বলো। আর ওই যে আজকে ক্লাসের শুরুতে একটা দেওয়া হয়েছিল, ওইটা বাসায় হোমওয়ার্ক করে আমাকে দেখাবা। এটা ছিল হচ্ছে C3H6O। হোমওয়ার্ক হচ্ছে C3H6O এর অল পসিবল আইসোমার বের করে দেখাবা। ঠিক আছে, সো এই হচ্ছে আইসোমারিজম। আর আমি নেক্সট উইকে তোমাদের ইয়া পড়াই দিব, অ্যারোমেটিসিটি পড়াই দিব। আর এছাড়া দেখলাম তোমাদের কলেজের সিলেবাসে হচ্ছে ওই বইয়ের সিকোয়েন্স মেনটেন করতে গিয়ে মাঝখানে আরও কয়েকটা টপিক আসছে, যেমন অ্যালডোল কনডেনসেশন, ক্যানিজারো রিয়াকশন, তারপর ক্রস অ্যালডোল, ক্রস ক্যানিজারো, তারপর আরও কী কী জানি। তো ওইগুলো আমি পড়াবো না, ওইগুলো একটু নিজেরা বই থেকে পড়ে নিবা। এগুলো অ্যাকচুয়ালি অ্যালডিহাইডের টপিক, তো আমি অ্যাকচুয়ালি জাম্প করতে পারবো না, এটা অ্যালডিহাইড পড়ানোর সময় দেখাইতে হবে, কারণ ওইটা বোঝার জন্য তোমার অ্যালডিহাইডের অনেক কিছু বুঝতে হবে, যে কনডেনসেশন জিনিসটা কি, তারপর অ্যালডোল কনডেনসেশন ওইখানে কি প্রডিউস হবে। তো ওইগুলো একটু বই থেকে দেখো, খুব একটা কঠিন না, তো বই থেকে দেখে নিবা। আর অ্যালডলের ব্যাপারটা হচ্ছে এটা একটা অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল। ওকে, ওইখানে আবার আলফা কার্বন থাকলে একটা হয়, না থাকলে আবার আরেকটা হয়। তো এরকম কিছু জিনিসপত্র আছে, ওইগুলো আমি পরে পড়াবো। তোমাদের যদি পরীক্ষার সিলেবাস ওইটা থাকে, ওইটা নিজের একটু বই থেকে পড়ে নিও। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা অ্যারোমেটিসিটি দেখাবো, তাহলে তোমাদের পরীক্ষার সিলেবাসটা মোটামুটি শেষ হবে আর কি।